So welcome everyone in today's class. আজ আমরা গত ক্লাসে বাংলাদেশ অর্থনৈতিক বিষয়াবলীর মেজর কিছু টপিক নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক বিষয়াবলী 2, মানে হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা বলা দরকার, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তা আমাদের অর্থনীতির সাথে রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বা সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কথাবার্তা বলবো। তো আজকের ক্লাসটা মানে আগের দিনে আমাদের যেরকম অনেক ইন্টেন্সিভ ফাস্ট টপিক ছিল, আজকের টপিকগুলো সেই তুলনায় হচ্ছে অনেকগুলাই অপেক্ষাকৃত স্পেসিফিক। তো সেইগুলা নিয়ে আমাদের কিছু কথাবার্তা হবে। তো এছাড়াও আমাদের আরো কিছু মানে রিসেন্টলি অনেকগুলা বার্নিং ইস্যু আছে, সেই বার্নিং ইস্যুগুলো নিয়ে আমাদের জানতে হবে। আর কিছু বিষয় আছে যেগুলো আমাদের আসলে একটু বেসিক বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। তো এইগুলা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো চলেন আমরা আজকের টপিক গুলাতে চলে যাই। আমাদের প্রথম টপিক হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম, যেটা হচ্ছে 2023 সালে হচ্ছে চালু করা হয়। এবং চালুর সময় কিন্তু এটা বেশ ভালো রকমের একটা বলতে গেলে যে আলোচনায় ছিল, এবং এটা হচ্ছে বেশ ভালো রেসপন্স পাচ্ছিল। কিন্তু বর্তমানে এটা আবার একটু স্তীমিত হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমটা কিভাবে হবে, কারা হচ্ছে এটা তত্ত্বাবধানে থাকবে, এটার থেকে কারা কারা উপকারভোগী হবে, কি ধরনের পেনশন থাকবে, কারা এটার জন্য এলিজিবল হবে, কত টাকা এখানে রাখা যাবে, এরকম বিভিন্ন বিষয় হচ্ছে এখানে যুক্ত ছিল। তো যেমন আমাদের প্রথমে যেটা ছিল যে এই পেনশন স্কিমটা, এটা ম্যানেজ করার জন্য হচ্ছে প্রথমে একটা আইন করা হয়। সেটার নাম হচ্ছে কি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023। তো সেই আইনের অধীনে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ সেটা তৈরি করা হয়। সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের অফিস কোথায় কেউ জানেন? না কারো স্যার, জানা আছে? হ্যাঁ, অবশ্য জানা নেই। এটা হচ্ছে কাকরাইলে। কাকরাইলে বলতে হচ্ছে কাকরাইলেও না, ঠিক পল্টনে আর কি। আপনারা যদি কেউ পল্টনে নিয়মিত যাওয়া আসা করেন তাহলে দেখবেন যে পল্টনের মোড়ে বা এই যে কাকরাইল পল্টনের মোড়ে হচ্ছে এই একার অফিসটা। এটার একটা বাইরে একটা সাইনবোর্ড আছে আর কি, বড় করে দেওয়া। তো যাই হোক, এটা আসলে করার হচ্ছে দুই ধরনের সুবিধা আছে। একটা হচ্ছে সরকারের সুবিধা, আরেকটা হচ্ছে জনগণের সুবিধা। সরকারের সুবিধাটা কি? দেখেন, সরকারের তো আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য হচ্ছে প্রচুর অর্থ দরকার হয়। তো এই অর্থগুলো আমরা কি করি? আমরা হচ্ছে ট্যাক্স দিচ্ছি বা বিভিন্ন ডিউটি বা কাস্টমস ডিউটি তারা হচ্ছে কালেক্ট করছে। এর বাইরে একটা ঘাটতি থাকে, সেই ঘাটতিটা হচ্ছে বাইরের লোন বা অভ্যন্তরীণ লোন দ্বারা নেওয়া হয়। আমরা এর আগে দিন দেখেছিলাম যে আসলে আমাদের দেশের ভিতরের থেকে যদি আমরা লোন নেই, সেই লোনে কিছু অসুবিধা আছে। কি অসুবিধা? অসুবিধাটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ লোনটা নিলে পারে সেটার ইন্টারেস্ট রেট অনেক বেশি, এটা একটা অসুবিধা। আবার এটা দীর্ঘমেয়াদে নেওয়াটাও একটা সমস্যা। এবং ব্যাংকগুলা বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যে পরিমাণ মানে একটা তো তাদের তার ইনফিনিট পরিমাণ হচ্ছে লোন দিতে পারে না। তাদের কাছে একটা থাকে, তাদের একটা লিমিটেশন আছে। এখন সেই লিমিটেশনের ভিতরে সরকার যদি লোন নেয়, তাহলে কিন্তু কি হবে যে জনগণ অথবা আমাদের শিল্পায়ন বা ইন্ডাস্ট্রি গুলা বা যারা কর্মসংস্থান তৈরি করছে, এরা আসলে লোন নিতে গেলে তখন হচ্ছে লোনে ঘাটতি পড়ে যাবে, তারা লোন নিতে পারবে না। এতে করে আমাদের অর্থনীতিতে একটা স্থবিরতা আসতে পারে। আবার আমরা যখন বাইরের থেকে লোন নিচ্ছি, বাইরের থেকে বেশি মাত্রা অতিরিক্ত লোন হয়ে গেলেও সমস্যা। যেমন আমাদের হচ্ছে আমরা সেদিন দেখলাম আমাদের লোনের পরিমাণ হচ্ছে
মানে আমাদের জিডিপির হচ্ছে এমন একটা পজিশনে চলে গেছে যাতে করে এখন আমাদের একটু সতর্ক অবস্থায় যেতে হবে। সতর্ক অবস্থায় যেতে হবে এই ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় একটু খেয়াল রাখা দরকার। আমরা অন্যদিকে জনগণের কথা যদি বলি, আপনারা এই যে যারা বিসিএস অ্যাসপিরান্টস আছেন, আপনারা কেউ একটু বলেন তো আপনারা আসলে বিসিএস কেন দিতে চাচ্ছেন? মানে বিসিএস দেওয়ার মোটিভটা কি আপনাদের, যদি কেউ একটু শেয়ার করতে চান। কিংবা আপনাদের ভিতরে এখানে কেউ কি কোনো বর্তমানে কোনো চাকরিতে আছেন, প্রাইভেট জব বা এরকম কোনো কিছুতে? জি জি আছে। আচ্ছা, কোথায় আছেন ভাই? ড্রাগ কৃষি গবেষণাতে আছে। কি কিসে? ড্রাগ আচ্ছা গবেষণা, ড্রাগ কৃষি গবেষণা সায়েন্টিফিক অফিসার হিসেবে। আচ্ছা আচ্ছা, সায়েন্টিফিক অফিসার হিসেবে। সো আপনি দেখেন, আমরা এই যে মানে বিভিন্ন প্রাইভেট জব বা ইসের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আচ্ছা ভাই মনে হয় সরকারিতেই আছেন তাই তো, সায়েন্টিফিক অফিসার? সরি ভাই। আপনারটা কি গভর্নমেন্ট জব না? না না ভাই, ড্রাগ কৃষি গবেষণা। ও ব্র্যাক, সরি ব্র্যাক, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তো দেখেন আমরা এই যে প্রাইভেট জবে যারা আমরা করি, দেখা যায় যে প্রাইভেট জবে কিন্তু স্যালারি পরিমাণটা গভর্নমেন্ট জবের চাইতে অপেক্ষাকৃত বেশি হয়। তো জি। এরপরেও আমরা কি করি, আমরা কিন্তু গভর্নমেন্ট জবের দিকে হচ্ছে চিন্তা ভাবনা করি। তো এটা গভর্নমেন্ট জবের দিকে আমাদের এরপরেও চিন্তা ভাবনা করার অন্যতম একটা কারণ থাকে কি, যে একটা নিরাপত্তা। নিরাপত্তার বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি বেশি। জব সিকিউরিটি হয় আমার কাছে। হ্যাঁ, মানে সিকিউরিটি, জব সিকিউরিটি। আবার নট অনলি জব সিকিউরিটি, আপনি ধরেন যে একটা সার্টেন টাইমের পরে মানে আপনি যখন হচ্ছে আর চাকরিটা করছেন না, তখন আপনার একটা কি থাকা দরকার, এটা নিরাপত্তা থাকা দরকার। মানে আপনি যখন ধরেন যে চাকরিতে হয়তো আপনি রিটায়ারমেন্টে যাবেন এট দ্য এজ অফ 59 বর্তমানে বাংলাদেশের মানে চাকরির নিয়ম অনুযায়ী। তো 59 বছরের পরে তো আপনার তারপরেও কি, আপনি যতদিন বেঁচে আছেন আপনার তখন তো একটা অর্থ সংকুলানের দরকার আছে। প্রতি মাসে মাসে আপনার কিছু কস্টিং আছে। তো এই জায়গাগুলাতে কিন্তু আমাদের মানে সরকারি যারা আছেন আমরা হয়তো পেনশন ভোগী হই, কিন্তু বেসরকারি বা মানে ব্যাপারটা হচ্ছে সরকারিতে আমরা কত লোক চাকরি করি। আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে হচ্ছে মোট কর্মক্ষম জনসংখ্যার হয়তো 4%। বাকি 96% তারা প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক খাতে চাকরি করে বা কাজ করে হচ্ছে জীবিকা নির্বাহ করে। তো এদেরকে আমরা কিভাবে মেইন স্ট্রিম সুযোগ সুবিধা অধীনে আনবো? তাদেরও তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে। তাদের এই নিরাপত্তার জন্য হচ্ছে আমাদের সর্বজনীন পেনশন স্কিম। তো এখানে হচ্ছে 4টা স্কিম মানে প্রথমে হচ্ছে চালু করা হয়েছে, সেগুলো হচ্ছে কি, প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম। তো প্রবাস স্কিম হচ্ছে যারা বিদেশে কর্মরত আছে তাদের যে নির্ধারিত অর্থ সেটা হচ্ছে তারা বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে স্কিমে অংশ নিতে পারে। এবার প্রগতি স্কিম হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছে তাদের জন্য স্কিমটা। তারপরে হচ্ছে সুরক্ষা স্কিম হচ্ছে মানে মানে অপ্রাতিষ্ঠানিক খাতে, যেমন ধরেন যে যারা দিনমজুর আছে কিংবা এই যে রাস্তায় যারা হকার বা ফেরিওয়ালা কিংবা রিক্সা চালক, শ্রমিক, এরকম যারা আছে তারা এই সুরক্ষা স্কিম নিতে পারে। হচ্ছে সমতা স্কিম, সমতা স্কিম হচ্ছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, আবার যাদের বর্তমান আয় সীমা হচ্ছে বছরে হচ্ছে সর্বোচ্চ 60,000 টাকার কাছাকাছি, এরকম যারা আছে তারা সমতা স্কিমে অংশগ্রহণ করে। তো এই জিনিসটা করা হলো মানে এটার হচ্ছে এটা আসলে কি যে মানে আমাদের সবাইকে একটা সুরক্ষার ভিতরে আনা। তো সরকার এতে করে লাভ কি, সরকার হচ্ছে এদের কাছ থেকে প্রতি মাসে মাসে করে একটা দীর্ঘমেয়াদে একটা অর্থ সংকুলন করতে পারবে, যেটা দিয়ে হচ্ছে সরকারের পরিচালন সহ বিভিন্ন ব্যয় হচ্ছে মেটানো সম্ভব। এবং এদের লাভ হচ্ছে এরা এদের মানে 60 বছর হওয়ার পরে তারা হচ্ছে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা পাচ্ছে, যেটা দিয়ে হচ্ছে তারা হচ্ছে একটা নিশ্চিন্তে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা একটা নিশ্চিন্তে থাকতে পারছে। তো এইটা হচ্ছে মোটামুটি সর্বজনীন পেনশন স্কিমের মূল আলোচনা যেটা।
তো বর্তমানে যেটা হচ্ছে যে বর্তমানে সরকারের একটা চলছে যে আমাদের যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, এবং অনেক ক্ষেত্রে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কথা, আবার আর্থিক প্রতিষ্ঠানের কথা। তো বলা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোতে যারা আছে তাদেরকেও সর্বজনীন পেনশন স্কিম, মানে আগামী জুলাই 2024-এর পর থেকে যারা জয়েন করবে তাদেরকে সর্বজনীন পেনশন স্কিমের অধীনে আসতে হবে। তো এই কথাটা বলার পরে কিন্তু আমাদের বেশ একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলার, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলার ফোরাম গুলাতে বেশ এটা নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, আমি একটা মিনিট আসছি। ওকে, তো এগুলা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। তো এখানে একটা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কি এই স্কিম থেকে কি লাভবান হতে পারবে কিনা, এটা কিন্তু একটা বিতর্কের বিষয় বা এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়গুলা আসলে তাদের হচ্ছে কি আছে, এখন হচ্ছে তারা হচ্ছে ধরেন যে যেমন সরকারি চাকরিতে আপনার কিন্তু এককালীন একটা প্রভিডেন্ট ফান্ড থাকে, মানে আপনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় এককালীন একটা টাকা পাবেন, আবার হচ্ছে আপনি হচ্ছে তার সাথে মান্থলি একটা পেনশন। এখন সার্বজনীন পেনশন স্কিমে কিন্তু এককালীন টাকার কোনো কিছু রাখা হয়নি। তো এটা হচ্ছে অনেকের কাছে একটা সমস্যা। আবার একই সাথে আমরা যদি ব্যাংক বা অন্যান্য অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কথা বলি, আপনি কি করেন আপনার ওই মানে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড যেটা আছে, মানে যেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানে আপনি যে জমা করছেন, সেটার বিপরীতে একটা সার্টেন টাইম পরে, হয়তো এটা 5 বছর, 10 বছর বা 12 বছর, 13 বছর হইতে পারে, তারপরে আপনি একটা লোন নিতে পারেন। আপনি হয়তো একটা হাউস লোন নিতে পারলেন, কিংবা আপনি হয়তো একটা কার লোন নিতে পারলেন। তো একটা লোন নিতে পারেন, এই লোনটা হচ্ছে নিলে আপনার কি হলো, আপনি হয়তো হাউস লোন নিলেন, হাউস লোনটা নিয়ে আপনি কি করলেন, আপনি বেশ মানে অল্প বয়সে আপনি হয়তো একটা বাড়ি করলেন, অথবা আপনি একটা ফ্ল্যাট করলেন, এতে করে আপনার আবাসন সংক্রান্ত একটা নিশ্চয়তা পূর্ণ হয়। কিংবা আপনার একটা কার লোন নিলে আপনি হয়তো একটা গাড়ি কিনতে পারলেন। কিন্তু সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে এখনো এরকম কোনো লোন সুবিধার ব্যাপারে আমরা কিছু দেখতে পারি নাই। তো এইটা যেহেতু আমরা এখনো কিছু দেখতে পারি নাই, তার মানে এখানে এখনো হচ্ছে বেশ কিছু কাজ বাকি আছে। মানে আমরা আহ, এইটা যদি আগামীতে এরকম হয়তো কিছু অ্যামেন্ডমেন্ট যদি হয়, যে এখান থেকে এই টাকাটার বিপরীতে কিছু, মানে এখনো লোন নেওয়ার কিছু সুবিধা আছে, কিন্তু সেটা আসলে এরকম ভাবে কার লোন বা হাউস লোন বা কোনো স্কিম আকারে নেয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এটা যদি করা হয় তখন হয়তো এই পেনশন স্কিমটার ব্যাপারে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলা বা ব্যাংকগুলা বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তারাও এই ব্যাপারে বেশ ইন্টারেস্টেড হবে, বা এই ব্যাপারে তারাও কনভিন্সড হবে যে তারা এখান থেকে থেকেও একই রকম লাভবান হতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের মেগা প্রজেক্ট গুলো আছে। মেগা প্রজেক্ট গুলা নিয়ে আমাদের আসলে ডিটেলস আলোচনা আমি খুব বেশি করতে চাচ্ছি না। যেমন আপনি পদ্মা সেতু নিয়ে আলোচনা, কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা, এগুলা নিয়ে আসলে এত আলাদাভাবে এখন আর সে করার খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমাদের কিছু প্রশ্ন আপনাদের আসতে পারে পরীক্ষায় বা ভাইবা বোর্ডে, এই কারণে হচ্ছে আমরা এগুলা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। তো এইখানে যেমন ধরেন যে প্রথম যেটা বলা হয়েছে যে পদ্মা সেতু থেকে কিভাবে আমরা লাভবান হতে পারি বা হচ্ছি, বা অর্থনীতিতে কিভাবে প্রভাব রাখবে। তো পদ্মা সেতুতে আমরা বলছি যে পদ্মা সেতুর কারণে হচ্ছে বাংলাদেশে এই করবে, কি বলবো, যে জিডিপি প্রায় 1.2% বৃদ্ধি পাবে সার্বিকভাবে। তো এটা যে করবে সার্বিকভাবে, তো এটা কিভাবে হবে,
এটা নিয়ে একটা হতে পারে যে আসলে এটা আমরা যে বলতেছি যে পদ্মা সেতুতে এটা স্বাভাবিকভাবে হবে, এটা আসলে কিভাবে হবে। যে কোনো সরকারি প্রজেক্টে বা আমরা একটা বেসরকারি প্রজেক্ট আর সরকারি প্রজেক্টের ফিনান্সিং বা অর্থায়নে আমাদের আসলে বেশ কিছু বিষয় হচ্ছে একটু পার্থক্য থাকে। আপনি যখন একটা প্রাইভেট একটা প্রজেক্ট নেন বা একটা ইনভেস্টমেন্ট করেন, আপনার সেখানে লক্ষ্যটা কি থাকে কেউ বলতে পারবেন? প্রফিট ম্যাক্সিমাইজেশন করা মেবি। এক্স্যাক্টলি। মানে আমরা যে কোনো একটা প্রাইভেট করলে আমার সেখানে হচ্ছে লক্ষ্যটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমার এখানে লাভ করতে হবে। আমার যদি কোনো একটা প্রজেক্টে আমি আজকে 100 টাকা ইনভেস্ট করলাম, আমি যদি দেখি যে ভাই এই প্রজেক্ট থেকে আমার ইনভেস্টমেন্ট আমার রিটার্ন আসবে হচ্ছে 98 টাকা, মানে 2 টাকা আমার লস স্বাভাবিকভাবে, আমি ওই প্রজেক্টে কখনোই করব না। এটা হচ্ছে প্রাইভেট, মানে আমি যখন হচ্ছে একটা প্রাইভেট ফার্ম হিসাবে চিন্তা করি তখন এটা হচ্ছে আমার লক্ষ্য বা আমার চিন্তা ভাবনা। তো গভর্নমেন্ট প্রজেক্টে কিন্তু আমরা এভাবে পুরাপুরি চিন্তা করি না। প্রাইভেট প্রজেক্টে আমরা চিন্তা করি হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে আমি এই প্রজেক্টে ইনভেস্ট করলে আমার অ্যানুয়ালি আমি নিজে কতটুকু রেট অফ রিটার্ন পাচ্ছি। গভর্নমেন্ট প্রজেক্টে আমরা চিন্তা করি হচ্ছে ইকোনমিক রেট অফ রিটার্ন। ইকোনমিক রেট অফ রিটার্ন বলতে সেখানে কিন্তু নট অনলি অর্থ, বাট আর্থ সামাজিক, মানে হচ্ছে সোশিও ইকোনমিক ব্যাপার চলে আসে সেখানে, নট জাস্ট ফিনান্সিয়াল অ্যাসপেক্ট। মানে কি, সেখানে আমার হচ্ছে ইনভায়রনমেন্ট চলে আসবে, সেখানে আমাদের ওই মানে সামগ্রিকভাবে জনগোষ্ঠীর অর্থনৈতিক ইম্প্যাক্ট যেটা আছে সেটা চলে আসবে। আমাদের সামাজিক যে ব্যবস্থাটা আছে সেই সামাজিক ব্যবস্থাটায় কতটুকু কার্যকর ভূমিকা রাখবে সেই ব্যবস্থাটা চলে আসবে। এই সবকিছু মিলে হচ্ছে আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থা বা সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট। এটা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয়। তো এটা নট জাস্ট অ্যাবাউট পদ্মা সেতু, এটা সব মেগা প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কি করি, আমরা ইকোনমিক রেট অফ রিটার্ন নিয়ে চিন্তা করি। তা আমার ইকোনমিক রেট অফ রিটার্নে অনেক প্রজেক্ট আছে যারা হয়তো আমার 100% রিটার্ন এনে দিবে না, কিন্তু আমরা সেই প্রজেক্টে ইনভেস্ট করি। কেন? কারণ এই প্রজেক্টে ইনভেস্ট করলে এই প্রজেক্ট হয়তো আমার সরাসরি ভ্যালু জেনারেট করবে না, সরকারের সরাসরি আয় হবে না, কিন্তু এই প্রজেক্টের ফলে কি হবে, পরোক্ষভাবে দেখা যাচ্ছে জনগণের হচ্ছে উপকার হচ্ছে। তো জনগণের যখন উপকার হবে, তার মানে জনগণ কি করছে, জনগণের হয়তো ইনকাম বাড়তেছে, অথবা তার আগে যে ব্যয় হইতো তার থেকে এখন ব্যয় কমতেছে। দুইটার একটা হইতে পারে। আবার এটা যদি হয় তাহলে কি হবে, দুইটা ক্ষেত্রেই জনগণের হাতে হচ্ছে সঞ্চয়ের পরিমাণ বাড়বে। সঞ্চয়ের পরিমাণ বাড়লে তার বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বাড়লে কি হবে, বিনিয়োগ বাড়লে আমার হচ্ছে অধিক কর্মসংস্থান হবে। অধিক কর্মসংস্থান হলে মানুষের ইনকাম বাড়বে। ইনকাম বাড়লে সরকারের আলটিমেটলি ট্যাক্সের পরিমাণটা আবার বাড়বে। তো সরাসরি যদি নাও হয় একটা ইম্প্যাক্ট, এটা কিন্তু পরোক্ষভাবে হলেও সরকারের একটা লাভ হইতে পারে। আবার একই সাথে যেটা হইতে পারে, এতে করে মানে জনগণের ভিতরে কি হইতে পারে, সামাজিকীকরণ বাড়তে পারে। যেমন ধরেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এখন আপনি উত্তরা থেকে ওই একবারে হচ্ছে একটানে হচ্ছে আপনি ওই ইসে চলে যেতে পারেন, 7 রাস্তায় চলে যেতে পারবেন। হয়তো 11 মিনিটে 7 রাস্তা পর্যন্ত চলে যেতে পারবেন। এতে করে যেটা হয়েছে যে আপনার যদি উত্তরা থেকে মগবাজার যেতে হয়, আপনার আগে মহাখালী যাইতে হয়তো, মহাখালী 7 রাস্তা, তিব্বতের মোড়, এরপরে মগবাজার যেতে হতো, আপনার হয়তো তাতে প্রায় 2 ঘন্টা লেগে যেত। এখন দেখা যাচ্ছে যে উত্তরা থেকে আপনার হয়তো 20 মিনিট আপনি মগবাজার চলে যেতে পারতেছেন। তো এই যে যাওয়ার যে একটা কানেক্টিভিটি হলো, এতে করে কি হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে আগে একই আপনি যেখানে হয়তো দুই মানে দিনে হচ্ছে 2টা কাজ করতে পারতেন, আপনি এখন সেখানে দিনে 4-5টা করে কাজ করতে পারতেছেন, বা এক বিশের 4-5 বার রাউন্ড ট্রিপ দিতে পারছেন। তো এটা একটা উপকার হচ্ছে। আবার ধরেন যে মেট্রো রেলও একই অবস্থা, আপনি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত আপনি 34-35 মিনিটে চলে যেতে পারতেছেন। তো এই যে একটা বিষয়, এতে করে কি হচ্ছে যে আপনি হয়তো অফিসে দ্রুত পৌঁছাচ্ছেন, অফিস থেকে দ্রুত ফিরছেন। আবার আপনি কিছু সময় আগে যেটা হচ্ছে আপনার রাস্তাঘাটে যানজটে চলে যেত, সেই সময়টা আপনি আপনার পরিবারকে দিতে পারছেন। কিংবা আপনি এই সময়ে হয়তো
আপনি অন্য কোনো একটা কাজ করতে পারছেন যেটা আপনার একটা ফিনান্সিয়াল বেনিফিট দিচ্ছে। সো ওভারঅল আপনার প্রোডাক্টিভিটিটা কি হচ্ছে, এতে করে বৃদ্ধি পাচ্ছে। তো পদ্মা সেতু থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি এটা যদি চিন্তা করেন, কি হচ্ছে দক্ষিণবঙ্গের সাথে আমরা দেখছি যে আমাদের হচ্ছে দক্ষিণ পূর্ব মানে হচ্ছে চিটাগাং জোনে বেশ ভালো একটা কানেক্টিভিটি হয়েছে খুলনা বরিশাল অঞ্চলের সাথে, আবার ঢাকার সাথে হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় 19টা জেলার। এতে করে যেটা হচ্ছে যে আমাদের হচ্ছে মালামাল পরিবহন, কাঁচামাল বা শস্য, ফসল, এগুলার পরিবহনটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। তো এতে করে যেটা হচ্ছে যে আমাদের উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত আমার যে মানে খরচ বা যে প্রাইসিং এর যে ডিফারেন্সটা, সে প্রাইসিং এর ডিফারেন্সটা কমে আসবে। এতে করে কি হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে কৃষকের বা উৎপাদকের দিক থেকে দেখলে উৎপাদকের দিকে হচ্ছে তার যে পাওনাটা, তার পাওনাটা বাড়বে। আবার আমি যদি হচ্ছে ভোক্তার পর্যায়ে দেখি, ভোক্তার পর্যায়ে তার হচ্ছে খরচটা কমবে। থিওরিটিক্যালি এখনো অনেক কিছুতে আমাদের হয়তো বাকি আছে, এই মানে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আছে। আচ্ছা, আচ্ছা, এটা নিয়ে আমরা বলবো। তো আরেকটা একটা প্রশ্ন এসছে, এটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো। তো এইভাবে করে আমার কি হচ্ছে যে আমার কিন্তু উৎপাদক এবং ভোক্তা দুইজনই লাভবান হচ্ছে। আবার যারা হচ্ছে ধরেন যে ট্রান্সপোর্টেশন বিজনেসে আছে, মানে এই যে এটা যারা ট্রান্সপোর্ট করছে, তাদেরও কিন্তু লাভ হচ্ছে। যেমন ঢাকা শহরে আগে দেখেন যে আমরা যদি আচ্ছা, ঢাকা শহরে আগে আমরা যদি একটা বাইরে থেকে ট্রাক আসতো, দেখা যেত কি হতো, সে মাওয়া ঘাটে যে হচ্ছে প্রায় 2-3 ঘন্টা বসে থাকে, ক্ষেত্র বসে 6-7 ঘন্টাও বসে থাকতে হতো। ফলে দেখা যেত যে তার হয়তো খুলনা থেকে কোনো একটা কিছু নিয়ে আসতে গেলে ঢাকা পর্যন্ত আসতে আসতে তার হচ্ছে 16-17 ঘন্টা লেগে গেছে। এখন সে 4-5 ঘন্টার ভিতরে হচ্ছে এই জিনিসটা নিয়ে আসতে পারতেছে। ফলে সে খুলনা থেকে একটা কিছু নিয়ে ঢাকায় এসে আবার ওই দিনই খুলনা ফেরত যেতে পারতেছে, আবার খুলনা থেকে নিয়ে আসতে পারতেছে। ফলে একই ট্রান্সপোর্ট দিয়ে কিন্তু আমরা মাল্টিপল টাস্ক করতে পারতেছি, যেটা আগে আমার সম্ভব ছিল না। ফলে ওভারঅল আমার কি হচ্ছে, আমার রিসোর্স ইউটিলাইজেশনটাও বৃদ্ধি পাচ্ছে। তো আমার রিসোর্সটা ইউটিলাইজেশন বৃদ্ধি পাচ্ছে। আবার আমার ওই গাড়ির মাধ্যমে কি হচ্ছে যে যে ওই গাড়ির মালিক বা যে গাড়ির চালক, তারও এতে কি করছে, ইনকামটা বৃদ্ধি পাচ্ছে। আবার একইভাবে তার হচ্ছে কি করছে, অনেকক্ষণ যেহেতু লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে না, তো তারও কিন্তু জ্বালানি একটা সাশ্রয় হবে এতে করে। তো সবকিছু মিলে আমরা যদি দেখি, প্লাস আমাদের যেহেতু এখন কানেক্টিভিটি সহজ হয়ে গিয়েছে, এই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলাতে এখন কি হবে, শিল্পায়ন হবে অনেক বেশি, শিল্পনগরী তৈরি হবে, বা ওইখানে হচ্ছে ইনভেস্টমেন্ট যাবে। সেটা দেশের বাইরের থেকেও হবে, দেশের ভিতরের থেকেও হবে। অলরেডি আমরা যখন পদ্মা সেতু চালু হলো, পদ্মা সেতু চালু 3 মাস এর ভিতরে আমরা দেখলাম যে খুলনা এলাকায় প্রায় 1,000 কোটি টাকার বিনিয়োগ হবে, এরকম হচ্ছে একটা প্রজেকশন হয়ে গেছে। তো এই জিনিসগুলা ওভারঅল সেখানে কর্মসংস্থান সৃষ্টি করবে, এবং এর মাধ্যমে যেটা হবে যে আমাদের শুধুমাত্র কর্মসংস্থানের জন্য বা চাকরির জন্য সবাই যে শহরমুখী বা রাজধানীমুখী হয় বা ঢাকামুখী হয়, এই জিনিসটা তখন আর হবে না। তখন স্থানীয় পর্যায়ে তাদের মধ্যে ব্যাপক কর্মসংস্থান হবে। ফলে একটা ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণও হবে। এর মাধ্যমে কিন্তু পদ্মা সেতু থেকে আমরা লাভবান হব। তো এরপরে দেখেন যে রূপপুর নিয়ে কথা হলো, রূপপুর নিয়ে আমাদের একটা প্রশ্ন আসছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে কি পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে কি না। আচ্ছা, এই দুইটা জিনিস। আচ্ছা, আমি প্রথমে কোশ্চেনটা বলি যে এত টাকা খরচ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন করা হলো। এটা একটা কাজ আমরা গত ক্লাসে দিয়েছিলাম, এটা এখনো কি করি, সেটা হচ্ছে যে দেখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় যখন হচ্ছে করা হলো, তখন বলা হয়েছিল প্রায় $12 মিলিয়ন মতো, 12 বিলিয়ন মতো খরচ হবে। এবং এই টাকাটা সংখ্যায় প্রায় হচ্ছে 1,100,000 কোটি টাকা। 1,100,000 কোটি টাকা মানে হচ্ছে, আমি যদি বলি যে বাংলাদেশের বাজেট হচ্ছে এখন 7,61,000 কোটি টাকা, 1,100,000 কোটি টাকা বললে হচ্ছে সেই বাজেটের অলমোস্ট 6 ভাগের 1 ভাগই হচ্ছে 1,100,000 কোটি টাকা। তো কথা হচ্ছে যে এত টাকা খরচ করে, এবং এই টাকাটা যে প্রায় 12 বিলিয়ন,
এত টাকা কিন্তু বাংলাদেশে, মানে আমাদের যদি রিজার্ভ চিন্তা করেন, রিজার্ভ বা সবকিছু মিলে আসলে এত টাকা দিয়ে একটা এফোর্ট করাটা বাংলাদেশের মতো একটা দেশের জন্য এটা আসলেই কষ্টকর। কিন্তু তারপরেও বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প করছে। এটার প্রথম কথা হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এটার ইনস্টলেশন কস্ট অনেক বেশি। যে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা রিঅ্যাক্টর কোর সবকিছু মিলিয়ে হয়তো ইনস্টলেশন কস্টটা অনেক বেশি, বা এটার সেফটি মেজারমেন্ট গুলা নিতে হচ্ছে আমাদের অনেক বেশি খরচ করতে হচ্ছে। এবং আমাদের ইনিশিয়ালি যেহেতু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের আগে কখনো ছিল না, ফলে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালু করতে আমাদের কি করতে হচ্ছে, যে এখানে যে জনসম্পদ যেটা আছে, আপনারা জানেন যে এখানে অনেক ইঞ্জিনিয়ার কাজ করছে এবং তাদেরকে কিন্তু বেশ ভালো ট্রেনিং দেওয়া হচ্ছে রাশিয়াতে। তো রাশিয়াতে নিয়ে গিয়ে এদেরকে দেখা যাচ্ছে বছরব্যাপী ট্রেনিং দেওয়া, কিংবা রাশিয়ার থেকে এক্সপার্ট নিয়ে বাংলাদেশে নিয়ে আসা, সবকিছু মিলে কিন্তু এখানে বেশ বড় একটা মানে ক্যাপাসিটি বিল্ডিং বলি বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সবকিছু মিলেই আমাদের হচ্ছে বেশ ভালো রকমের খরচ হচ্ছে। তো এটা করে আমাদের যেটা লাভ হবে, যে রূপপুরের এটা ইনস্টলেশন বা শুরুর যে কস্টটা এটা অনেক বেশি হলেও এখান থেকে আমরা যখন সে বিদ্যুৎ উৎপাদন করব, বিদ্যুৎ উৎপাদনে আমাদের কিন্তু খরচটা অনেক কম হবে। এটা হচ্ছে চিন্তা করে হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটা নেওয়া হয়েছে। কারণটা কি, আপনি যখন হচ্ছে কার্বন বা কয়লা বা গ্যাস বা তেল এগুলার উপরে বেশি ডিপেন্ডেন্সি থাকবে, আপনি কিন্তু আপনার ফরেন রিজার্ভ যেটা আছে এটাকে হচ্ছে খুব একটা প্রোটেক্ট করতে পারবেন না। কারণ আমাদের দেশে 2022 সালের হিসাবেই প্রতি বছর হচ্ছে আমরা প্রায় $15 বিলিয়ন খরচ করি হচ্ছে জ্বালানির পিছনে। জ্বালানি বলতে হচ্ছে এলএনজি, তারপরে হচ্ছে মোটামুটি এলএনজির পিছনে বেশিরভাগ খরচ হয় আর কি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তো আমাদের যদি এইরকম ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করি, তখন কিন্তু আমার হচ্ছে এই এলএনজি বা হচ্ছে তেল, এগুলা হচ্ছে আমার তখন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হবে না। তো তখন যেটা হবে, তখন হচ্ছে দেখা যাবে যে বিদ্যুৎ উৎপাদনের যে খরচটা, সেই খরচটা আসলে হচ্ছে এখনকার যে কয়লা ভিত্তিক বা ডিজেল ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে তাদের তুলনায় দেখা যাবে যে 100 ভাগের 1 ভাগ বা 2 ভাগে নেমে আসবে। ফলে আমাদের কিন্তু তখন ইন দা লং রান আমরা এই বেনিফিটটা পাবো। আমাদের হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুইটা ইউনিট মিলে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। 2400 মেগাওয়াট বিদ্যুৎটা কিন্তু বাংলাদেশের এখন যে চাহিদা, তার আমরা বলতে গেলে প্রায় হচ্ছে এই 15%-এর কাছাকাছি। বর্তমানে যে আমাদের যে এই গ্রীষ্মকালে এখন প্রায় 17,000 মেগাওয়াটের মতো হয়তো চাহিদা হবে পিক সিজনে। তো তার তুলনায় বলতে গেলে প্রায় 15%-এর মতো। তো একটা 15% যদি একটা এরকম আপনার হচ্ছে খরচটা কমে যে এই সে, তা আপনি দেখেন যে আমার হচ্ছে প্রায় 15 বিলিয়নের হচ্ছে আমদানি করতে হচ্ছে। তো তার কিন্তু প্রায় 15% আমার হচ্ছে কমে যাচ্ছে। 15% কমে যাওয়া মানে হচ্ছে প্রতি বছর আমার হচ্ছে 2 বিলিয়নের একটা প্রায় বেনিফিট আমরা পাচ্ছি এখানে। তো এটা একটা ইস্যু। আচ্ছা, এখন কোশ্চেন যেটা আসছে যে রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে পরিবেশের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা। এখন এখানে যেটা হচ্ছে যে ডে টু ডে অপারেশন যদি আমরা বলি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের, আমাদের দৈনন্দিন অপারেশনের কারণে বা বিদ্যুৎ উৎপাদনের কারণে পরিবেশের উপরে কোনো নেতিবাচক প্রভাব নেই। এটা হচ্ছে প্রথম কথা। মানে সেটা কি বললাম আমি, যে আপনি যেমন ধরেন যে আপনি হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যদি দেখেন, যে কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ প্রকল্পে হয়তো আমরা হচ্ছে কার্বন নিঃসরণ করতেছে, যেটা পরিবেশের জন্য হচ্ছে ক্ষতিকর। কিংবা আমরা যদি হচ্ছে নদী দিয়ে হচ্ছে কয়লা আনা নেওয়া করি, তখন হয়তো নদীতে হচ্ছে কয়লা ওই কয়লাবাহী জাহাজ ডুবে যেয়ে হচ্ছে নদীর ক্ষতি হতে পারে, কিংবা তেলবাহী জাহাজ ডুবে গিয়ে নদীর ক্ষতি হতে পারে। কিন্তু আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দেখি, যে তখন হচ্ছে এই ডে টু ডে অপারেশনে এই সমস্যাটা নাই। হ্যাঁ, ইউরেনিয়ামের কারণে আপনি বলতে পারেন যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা কি আহ পরিবেশে ছড়িয়ে পড়বে কিনা। না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে সেফটি মেজারমেন্ট গুলো আছে, এতে করে ইউরেনিয়ামের যে মানে এটা বজ্র যেটা হবে, সেটাও হচ্ছে ডাম্পিং বা সেটা আসলে কিভাবে কি
করা হবে সেটা খুব সুন্দরভাবে ম্যানুয়াল করা আছে, যাতে করে সেটা বাংলাদেশের পরিবেশে কোনো প্রকার ক্ষতি না করে। এটা খুব সুন্দরভাবে করা আছে, এই কারণে এখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই আমরা তো চেরনোবিলে দেখছি যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হচ্ছে বড় ধরনের ব্লাস্ট হয়, তো ওই রকম যদি হয় তখন কি হবে আসলে মানে সেই হিসাব করলে পারে চেরনোবিলের যে ইনসিডেন্টটা সেটা হয়েছিল আজকের থেকে প্রায় 40 বছরের বেশি আগে। এখন প্রযুক্তিগত যে বিষয়গুলো এগুলা অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, সো এখন আসলে এই চান্সটা খুবই মানে তৎকালীন সময়ের তুলনায় অনেক অনেক কম। প্লাস এখন হচ্ছে সেফটি ফ্যাক্টর গুলাও অনেক বেশি আধুনিক, এবং হচ্ছে এইগুলা হচ্ছে অনেক মিস্টেক প্রুফ হয়ে গেছে ম্যাক্সিমাম জিনিসগুলা। ফলে এইরকম সম্ভাবনা এখন মোটামুটি নেই বললেই চলে। আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বার প্রশ্নটা, কক্সবাজার পর্যন্ত রেল লাইন করা কেন জরুরি ছিল? এরকম প্রশ্ন আসতে পারে যে ভাই কক্সবাজারে আমরা হচ্ছে সারাদিনে হয়তো 2টা ট্রেন যাওয়া আসা করে, এটার জন্য কি আসলে একটা রেল লাইন করাটা দরকার ছিল কিনা, এটার পিছনে হাজার কোটি টাকার খরচ। তো এখানে আসলে রেল লাইন করার হচ্ছে বেশ কিছু কারণ আছে। যেমন আমরা এই রেল লাইন দিয়ে এখন হয়তো যাত্রী পরিবহন করতেছি মানে অল্প পরিসরে, কিন্তু আমাদের ব্লু ইকোনমিক্স আমরা যে বিষয়গুলো আছে তার ভিতরে একটা কিন্তু ছিল হচ্ছে কি পর্যটন। তো পর্যটন খাতে যখন আমরা হচ্ছে বিপুল মানে আমরা চাবো যে পর্যটক আসুক, এদের যাতে সহজে যাতায়াত করতে পারে, এ কারণে হয়তো ভবিষ্যতে কক্সবাজারে হচ্ছে আমরা আরো বিলাসবহুল ট্রেন ব্যবস্থাও দেখতে পারি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2টা কি, দেখেন কক্সবাজার থেকে কিন্তু আমরা হচ্ছে কি করছি, এলএনজি টার্মিনাল করা হচ্ছে, সেখানে গভীর সমুদ্র বন্দর নিয়ে আলোচনা করা হচ্ছে, তা ওইখানে আমরা কোস্টাল লাইন পুরাটা হচ্ছে ইউটিলাইজেশনের কথা বলতেছি। তো এইগুলা যদি করতে হয় আমাদের কিন্তু তখন হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে মালামাল পরিবহনটাও আছে। তো তখন কক্সবাজারে কি করতে আরো সহজ হইতে হবে। তো আমাদের এক্সিস্টিং যে রাস্তাঘাট আছে মানে রোড দিয়ে রোড ট্রান্সপোর্টের মাধ্যমে অনেক মালামাল একসাথে পরিবহন করাটা মানে যতটা কঠিন, রেলে কিন্তু সেই তুলনায় অনেক সহজ। ফলে আমাদের তৎকালীন সময়ে কক্সবাজারের যে অঞ্চলটা সেটা আমাদের জিডিপি বা আমাদের হচ্ছে অ্যানুয়াল বিজনেসেও বেশ ভালো একটা ইম্প্যাক্ট রাখবে ভবিষ্যতে, সেই জন্য আমাদের রেল লাইন করাটা বেশ জরুরি ছিল। আচ্ছা, এরপর হচ্ছে কি বঙ্গবন্ধু টানেল কিভাবে উপকার করবে। তো বঙ্গবন্ধু টানেল উপকার করবে, এটা আসলে হচ্ছে কি করছে, এটা হচ্ছে কানেক্টিভিটি বাড়াচ্ছে। চট্টগ্রামের ভিতরে হচ্ছে আমরা বলছি যে 1 সিটি 2 টাউন, তো এখানে 2টা অঞ্চলের ভিতরে হচ্ছে কানেক্টিভিটি বাড়াচ্ছে। আবার আমাদের যে বিজনেসটা চিন্তা করেন, বিজনেস আওয়ারটা এক্সপ্যান্ড করতেছে কিভাবে, আপনার হচ্ছে এই যে যেমন আমরা একটু শুরু থেকে শুরু করি, যে ধরেন আজকের থেকে 150 বছর আগে পৃথিবীতে মানুষের মানে যত কার্যাবলী সব কার্যাবলী হইতো হচ্ছে জাস্ট দিনের বেলা। পৃথিবীতে মানুষের যত কার্যাবলী ছিল সব হইতে হচ্ছে দিনের আলোতে। কারণটা কি, কারণ তখনও বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করা হয় নাই। বৈদ্যুতিক বাল্ব যেহেতু আবিষ্কার করা হয় নাই, রাত্রেবেলা কেউ যদি চলাচল করতো সে চলাচল করতো কি নিয়ে, ওই যে আমার ওই যে যেমন ছোটবেলায় হারিকেন নিয়ে চলাচল করতো, কিংবা কুপি নিয়ে বা মোমবাতি নিয়ে বা মশাল নিয়ে, এরকম ভাবে তার চলাচল করতে হতো। ফলে তারা হচ্ছে রাত্রেবেলা তেমন কোনো হচ্ছে নিরাপত্তা ছিল না, সব জায়গায় অন্ধকার ছিল, এই কারণে কোথাও তেমন একটা ওই কিছু ওই কার্যাবলী হইতো না। এখন আমরা কি করি, দিন রাত বলতে গেলে এবার মোটামুটি ম্যাক্সিমাম বড় বড় শহরে 24 ঘন্টাই চলাচল করে। ঢাকা শহরেও আমরা বলতে গেলে দেখবেন যে ওই ভোর 6টা থেকে শুরু করে রাত্রে 1টা 2টা পর্যন্ত হচ্ছে ঢাকা শহরটা সজাগ থাকে। তো বঙ্গবন্ধুটা মানে এই সে যেটা হচ্ছে যে, কিন্তু এর ভিতরে কথা হচ্ছে যে আমরা বড় বড় শহরে বা বাংলাদেশের বড় বড় শহরে যেটা হয়, এই যে ভারী যান চলাচল, এটা কিন্তু আমরা দিনের বেলা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, বন্ধ রাখি। ঢাকা শহরে আপনি যদি দেখেন, ঢাকা শহরের ভিতরে কিন্তু বড় বড় ট্রাক গুলা রাত 9টার আগে ঢুকতে পারবে না, এরকম একটাই থাকে। আবার ভোর 6টা হয়ে গেলে এদেরকে বন্ধ করে দেওয়া হবে, এরকম কথাবার্তা মানে এরকম শর্ত থাকে। তো এইরকম যখন একটা বিষয় থাকে, তখন আমাদের কি করে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা বঙ্গবন্ধু টানেল, এইরকম ইনফ্রাস্ট্রাকচার গুলো হচ্ছে আমাদের এইখানে সহায়তা করে। তারা কানেক্টিভিটিটা হচ্ছে সহজ করে দেয়, যাত্রার যে ডিস্টেন্সটা কমায় দেয়।
টাইমটা কমায় দেয়। ফলে আমাদের কি করে যে এখানে ওভারঅল হচ্ছে কানেক্টিভিটিটা বৃদ্ধি হয়, এতে করে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হয়। এছাড়াও আমাদের কানেক্টিভিটি বাড়লে যে আমাদের আর্থসামাজিক যে ব্যবস্থাগুলো আছে সেটা নিয়ে একটু আগে আমরা বললাম যে মেট্রো রেলের ক্ষেত্রে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে সবগুলাই মোটামুটি একই ব্যাপার বা একই রকম একটা বেনিফিট আপনাদেরকে দেয়। আচ্ছা, এরপরে মেট্রো রেলের ব্যবহারে খরচ বাড়ছে, এটা কি আসলে উপকার করছে? এটা উপকার করছে। এটা কে কিভাবে উপকার করছে? আপনার হচ্ছে আউটপুট বৃদ্ধি করবে, আপনার হচ্ছে যাতায়াতের সময় কমাবে, এবং আপনার কি করবে, আপনার হচ্ছে সামাজিক যে প্রেক্ষাপটটা আছে সামাজিক ব্যবস্থাতেও এটা বেশ উন্নতি আনছে। প্লাস আপনি যদি চিন্তা করেন আসলে এখানে খরচ বাড়ছে বলতে আমরা কি হিসাবে খরচ বাড়ছে বলছি, আমরা বলছি হচ্ছে গণপরিবহনের সাপেক্ষে। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আপনি তো আগে অনেকেই ছিল যারা উবার ব্যবহার করতো কিংবা মানে রাইড শেয়ারিং অ্যাপ গুলা ব্যবহার করতো। রাইড শেয়ারিং অ্যাপে আপনি যদি 4 জন মিলে হচ্ছে মতিঝিল যেতে চান, উত্তরা থেকে মতিঝিল যেতে গেলে দেখবেন যে একটা রাইড শেয়ারিং অ্যাপে একটা গাড়িতে হচ্ছে ভাড়া আসবে কমপক্ষে 900 টাকা। সেখানে মেট্রো রেলে গেলে আপনার হয়তো ভাড়াটা আসতেছে হচ্ছে 360 টাকা বা 400 টাকা। তো আপনার তো ওভারঅল হচ্ছে সেদিক দিকে বিবেচনা করলে হচ্ছে আপনার সময়ও কম লাগছে, প্লাস আপনার খরচটাও কমছে। আবার আপনি যদি চিন্তা করেন যে মেট্রো রেলের কারণে অনেকে কি করতেছে, রাস্তায় হচ্ছে নিজের প্রাইভেট কার ব্যবহার করতেছে না, কারণ প্রাইভেট কারে যাওয়ার চাইতে সে মেট্রো রেলে করে হচ্ছে অপেক্ষাকৃত দ্রুত হচ্ছে তার অফিসে যেতে পারছে। ফলে এতে করে কি করছে, রাস্তায় কিন্তু প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি চলাচলও কমে যাচ্ছে। এই যে ব্যক্তিগত গাড়ি চলাচল যে কমছে, এতে করে কি হচ্ছে, রাস্তা মানে এই যে ধরেন যে রাস্তায় যানজটটাও একটু কমছে, প্লাস রাস্তাঘাটে এই গাড়িগুলো চললে পারে তো আমার কি হতো, আমাদের এদের তেল লাগতো বা সিএনজি হলে বা গ্যাস লাগতো, তখন হচ্ছে কার্বন নিঃসরণটা বৃদ্ধি পাইতো। ফলে মেট্রো রেলের ফলে কি হচ্ছে, এদিক দিয়ে কার্বন নিঃসরণটাও অপেক্ষাকৃত কম হচ্ছে। এভাবে করেও কিন্তু আসলে আমাদের উপকার হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন পায়রা মাতারবাড়ি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ক্ষতি করবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আসলে উত্তরটা একটু ক্রিটিক্যাল। যেমন আমরা যদি এদের হচ্ছে সুপার থার্মাল বা সুপার আলট্রা ক্রিটিক্যাল যে এইগুলো আছে সেগুলো একটু দেখেন, তাহলে দেখবেন যে এখানে এমন ভাবেই এটা ডিজাইন করা আছে যাতে করে হচ্ছে এখানে পরিবেশের তেমন ক্ষতি না করে। কিন্তু কথা হচ্ছে যে এখানে এখনো একটা বিষয় চলে আসতেছে, সেটা হচ্ছে যে এখানে যে মানে জ্বালানি যেটা আসছে, যে কয়লাটা যেভাবে হচ্ছে পরিবহন করা হচ্ছে, এই পরিবহনটা আসলে আরেকটু ভালোভাবে করা যেতে পারে কিনা। যদি এটা আরেকটু ভালোভাবে করা যেতে পারে, তাহলে হয়তো আমাদের হচ্ছে সুন্দরবন বা অন্যান্য বা নদী যেগুলো আছে সুন্দরবনের সাথে, সেগুলা হচ্ছে আমরা যে কয়লা খালাসটা যেভাবে হচ্ছে সেইগুলাই হয়তো আমরা একটু মানে ভালো অবস্থায় থাকতে পারতাম আর কি। তো যেমন এইগুলা নিয়ে হচ্ছে যে কয়লা খালাসের যে অবকাঠামো, এটা নিয়ে কিন্তু রামপালের অবকাঠামোটা নিয়ে আমাদের হচ্ছে বেশ মানে আপত্তি ছিল, এবং এখনো আছে এই আপত্তিটা। তো এই জিনিসগুলা নিয়ে আমাদের হচ্ছে মোটামুটি মানে করা দরকার যে যেমন একটা বড় মাদার ভেসেল থেকে যখন কয়লা হচ্ছে খালাস করতে কি করা হয়, একটা ছোট লাইটার বা একটা ছোট ভেসেলে হচ্ছে দেওয়া হয়, এবং সেখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো কয়লাটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে নিয়ে এসে হচ্ছে খালাস করা হচ্ছে। তো এই সিস্টেমটা আসলে এখনো হচ্ছে অনেকটা হচ্ছে পুরাতন সিস্টেমে আমরা রয়ে গিয়েছি। এটা আর একটু ভালো করা যেতে পারে কিনা, এটা নিয়ে আমাদের হয়তো এখনো একটু চিন্তা ভাবনার বিষয় আছে। আচ্ছা, গভীর সমুদ্র বন্দর কেন দরকার বাংলাদেশে, এটা এই জিনিসটা নিয়ে না আসলে আপনাদেরকে কোশ্চেন গুলো আপনারা ম্যাক্সিমাম হচ্ছে এগুলা বলতে পারেন না। সমস্যা হচ্ছে এইখানটাতে। গভীর সমুদ্র বন্দর এটার দরকারটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য। কিভাবে দরকার, বাংলাদেশে অনেক শিপিং কর্পোরেশন মানে ইন্টারন্যাশনালি যারা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে শিপ পরিবহন মানে পরিচালনা করে, বড় বড় জাহাজ যাদের কাছে আছে, এরকম অনেকেই কিন্তু বাংলাদেশে তাদের জাহাজ নিয়ে আসতে চায় না, বা বাংলাদেশে কোনো পণ্য পরিবহন করতে চাইলে তাদের জাহাজে সেই পণ্যগুলা পরিবহন করে না। কেন করে না? কারণ বাংলাদেশে আমাদের যদি মানে ম্যাক্সিমামই তো হয় হচ্ছে চট্টগ্রামের এই মানে চট্টগ্রাম সি বিচ দিয়ে
চট্টগ্রাম সি বিচটা অ্যাকচুয়ালি এটা সি বিচ বললেও এটা আসলে হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। মানে চট্টগ্রামের যে বন্দরটা, চট্টগ্রাম বন্দরটা যদি আমরা বলি, এটা হচ্ছে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। কর্ণফুলী নদীতে যেটা সমস্যা, কর্ণফুলী নদীর যে পানির উচ্চতা বা কর্ণফুলী নদীর যে প্রস্থ, এটা একটা বড় জাহাজ যেগুলা আছে, যেগুলা হচ্ছে মহাসাগরে চলাচল করে, এদের অনেকগুলার জন্যই হচ্ছে খুব মানে এটাই না, উপযুক্ত না। ফলে এরা কি করে, এরা হচ্ছে দেখা যাচ্ছে গভীর সমুদ্রে দাঁড়ায় থাকে, সেখান থেকে তার যে কন্টেইনার গুলো আছে, কন্টেইনার গুলা ছোট ছোট জাহাজে হচ্ছে তারা আনলোড করে। সেই জাহাজগুলা সেই কন্টেইনার গুলা নিয়ে হচ্ছে কি করে, যে আমাদের হচ্ছে বন্দর পর্যন্ত আসে। আবার বন্দর থেকে তার যদি কোনো কন্টেইনার পিক করতে হয়, সেই পিকটাও করে হচ্ছে ছোট জাহাজের মাধ্যমে। ছোট জাহাজের মধ্যে মাধ্যমে পিক করে সে আবার কি করে, এটা হচ্ছে নিয়ে যায় ওই গভীর সমুদ্রে হচ্ছে বড় জাহাজ পর্যন্ত। তারপরে বড় জাহাজ হচ্ছে এটা লোড করে চলে যায়। এতে করে যেই কাজ হয়তো 2 দিনে হতে পারতো, সেই কাজ করতে হচ্ছে তার প্রায় 14-15 দিন লেগে যায়। এখন বন্দরে একটা মানে একটা জাহাজ কিন্তু প্রত্যেক দিন যদি হচ্ছে সে দাঁড়ায় থাকে, তাহলে তার পিছনে তার হচ্ছে হাজার হাজার ডলারের হচ্ছে লস হয়। তো এই লস দিয়ে কেউ তো আপনার সাথে ব্যবসা করতে চায় না। এবং অন্যান্য দেশেও দেখা যাচ্ছে যে হয়তো সাংহাই বন্দরে হচ্ছে যেই কাজ হচ্ছে হচ্ছে 3 দিনে, আপনার এখানে হচ্ছে সেই কাজ হচ্ছে হচ্ছে 14-15 দিনে। তো এটা তো হচ্ছে মানে কারো কাছে হচ্ছে অ্যাকসেপ্টেবল না। তো এই কারণে আমাদের কি করতে, আমাদের হচ্ছে গভীর সমুদ্র বন্দর করা দরকার, যাতে করে আমরা ডিপ সি থেকেই জাহাজগুলা সরাসরি এখানে ভিড়তে পারে, ওইখানে এসে হচ্ছে তার মালামাল লোডিং আনলোডিং হবে, করে সে চলে যাবে। এখানে তখন যেটা হবে যে তখন হচ্ছে আমাদের ক্যাপাসিটিটাও বৃদ্ধি পাবে, সব দিক দিয়ে ক্যাপাসিটি পাবে, আমাদের হচ্ছে কন্টেনার স্টোরেজ ক্যাপাসিটিও বৃদ্ধি পাবে। কারণ আমাদের চট্টগ্রামে যে অবস্থা, এতে করে হচ্ছে সেখানে হচ্ছে খুব বেশি জায়গা নাই যে সেখানে হচ্ছে আমরা আহ মানে অনেক বেশি কন্টেনার রাখতে পারি। তো এটাও আমাদের একদিক দিয়ে বেনিফিট হবে। তো এইগুলা মিলে হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট গুলো হচ্ছে আমাদের মোর অর লেস আমাদের অর্থনীতিতে আহ আমাদের ইম্প্যাক্ট রাখে। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, মেগা প্রকল্পের ক্ষেত্রে অনেক বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে, ফলে বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে। বায়োডাইভার্সিটি রক্ষা করতে কি কি করা যায়? ওকে, এটা একটা ভালো প্রশ্ন। যে বনাঞ্চল তো ধ্বংস হচ্ছে, এখন বনাঞ্চল ধ্বংস কোথায় কোথায় হচ্ছে এটা আমাদের একটু চিন্তা করতে হবে। যেমন আসলে বনাঞ্চল না, আমাদের বলতে হবে যে আসলে গাছপালাও অনেক কাটা হচ্ছে। কারণ বনাঞ্চল তো শুধুমাত্র বন না, ধরেন যে গাছপালা কিভাবে, এই যে ঢাকার কথাই বলি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন করা হলো, এই যে বনানীর, যদি আপনারা কেউ বনানী গোরস্থান থেকে কাকলের দিকে যান, ওইখানে কিন্তু অনেক গাছপালা ছিল, ওই গাছগুলা কিন্তু সব কেটে ফেলা হয়েছে। আবার হচ্ছে আমাদের হচ্ছে ওই যে ওই বনানীর হচ্ছে ওই যে ডিওএইচএস এর পাশে যে রেল গেটটা আছে, ওই রেল গেটের সাইডেও কিন্তু বেশ অনেকগুলা বড় বড় গাছ ছিল, যেগুলা কেটে ফেলতে হয়েছে আমাদের। আবার আমাদের মেট্রো রেল যখন করা হলো, ওই যে রোড ডিভাইডারের মাঝখানে অনেক গাছপালা কেটে ফেলতে হয়েছে। তো এর বিনিময়ে আমাদের আসলে কি করতে হয়, আমাদের হচ্ছে নতুন করে সামাজিক বনায়ন কর্মসূচি নেওয়াটা প্রয়োজন। আমাদের জমি যতটুকুই আছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সেভাবে ইউটিলাইজ করতে হবে। আবার যেখানে হচ্ছে যেমন ধরেন যে অনেক ক্ষেত্রে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য যেমন হাতির ঝিলের লেকের একটা অংশ হচ্ছে দেখা যাচ্ছে ভরাট করা হচ্ছে। এখন যেটা হচ্ছে যে এতে একটা সমন্বিত নিতে হবে, যে এই এক্সপ্রেসওয়ের কাজটা হয়ে গেলে আবার লেকটাকে আগের মতো অবস্থায় ফেরত আনতে হবে। এইগুলা যদি করা হয়, তাহলে কিন্তু আমাদের হচ্ছে বনাঞ্চল ধ্বংস থেকে আমরা রক্ষা করতে পারবো। আবার এর সাথে আমাদের কিছু প্ল্যানিং এও পরিবর্তন আনতে হবে। আপনারা দেখেন ঢাকা শহরে এখনো কিন্তু যে পরিমাণ খাল বা নদী আছে, এই খাল বা নদীগুলা যদি মানে বজ্র ব্যবস্থাপনা যদি ভালো থাকতো, এখানে যদি নিয়মিত পানির ফ্লোটা থাকতো, তাহলে কিন্তু আমাদের যে একটু বৃষ্টি হলে যে পানি জমে যায় এরকম হতো না। কিন্তু আমরা কি করি, আমাদের এক্সিস্টিং যেটুকু আছে সেইটুকু আমরা ঠিকঠাক মতো ব্যবহার করি না। এই ব্যাপারে ঢাকা নর্থের মেয়র আতিকুল ইসলাম উনি বেশ ভালো একটা কথা বলেছেন, এবং কথাটা আসলে খুব যুক্তিসঙ্গত। সেটা হচ্ছে
যে আমরা আমাদের দেশে যে পুকুর বা খালবিল এগুলা থাকে কোথায়? এগুলা থাকে হচ্ছে বাসার পিছনের দিকে। আমাদের সবার কিন্তু একটা টেন্ডেন্সি হচ্ছে আমাদের মানে ময়লা টয়লা যা আছে এগুলা বাসার পেছনের দিকে ডাম্প করার। যে বাসার পেছনে আপনার একটা ডোবা আছে, আপনি দেখবেন যে জানলা দেওয়া হচ্ছে, ওই ডোবার ভিতরে হচ্ছে ময়লা ফেলতেছেন বা প্যাকেট ট্যাকেট ফেলতেছেন, প্রতিদিনের যে ময়লা টলা হয় সেগুলো ফেলতেছেন। সবার এরকম একটা টেন্ডেন্সি থাকে। কিংবা এলাকায় একটা পুকুর আছে, কেউ ব্যবহার করে না, দেখবেন সবাই যায় এসে হচ্ছে যে বাসা বাড়ির ময়লা পানিটা যায় এসে হচ্ছে ওই পুকুরের ভিতরে ফেলি, বা ওই প্লাস্টিক প্লাস্টিক পলিথিন টলিথিন ওখানে যায় ফেলি, এরকম একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু এই পুকুরটা যদি আপনার বাসার সামনে হইতো, আপনার বাসার সামনে ওই পুকুরটা যদি নোংরা হইতো তখন কিন্তু আপনার ভালো লাগতো না। আপনি যাইতে আসতে দেখতেন যে পুকুরের পানিটা পচা, একটা গন্ধ আসে, পানির কালার ভালো না, এর ভিতরে ময়লা ভাসতেছে, তখন কিন্তু এটাই হইতো না। এবং এটা কি হয়, বাইরের দেশগুলোতে দেখবেন যে এই জিনিসটা বেশি হয়। যাদের হচ্ছে প্রাইভেট সুইমিং পুল আছে বাসায় তাদেরটা হিসাব আলাদা, কিন্তু সেরকম যাদের না, তাদের ক্ষেত্রে কি হয় যে একটা খাল বিল বা নদী নালা এগুলা কি হয়, এগুলা হচ্ছে বাসার সামনে দিয়ে যায়। বাসার সামনে দিয়ে গেলে আপনি কিন্তু ওই মানে ওইটাই ময়লা দেখতে আপনার ভালো লাগে না, খুব ময়লা পড়েও না। তো এরকম কিছু সচেতনতাও আমাদের এই ক্ষেত্রে দরকার আছে। প্লাস আমাদের তো আসলে সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ করা দরকার এক্সটেন্সিভ ওয়েতে। অনেক ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে, অনেক ক্ষেত্রে আগামীতে হবে। বিশেষ করে এই বছর যে গরম, এই বছর গরমে হচ্ছে আমাদের যে গাছপালা লাগানোর বিষয় হচ্ছে বেশ অনেকেই সচেতন এখন দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের করতে হবে, যে জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের বনাঞ্চল করার এখন আর কোনো মানে বিকল্প কিছু নাই। আচ্ছা, আমরা এর পরের ইসে চলে আসি, ইকোনমিক জোন। তো বাংলাদেশে এখন সরকারের লক্ষ্য হচ্ছে 2030 সালের ভিতরে 100টা ইকোনমিক জোন করা। এই ইকোনমিক জোন গুলা এমন না যে ঢাকা শহরের ভিতরে হবে বা ইসে হবে, এগুলা সারা বাংলাদেশে হবে। এই ইকোনমিক জোন গুলার তত্ত্বাবধানে আমাদের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা তৈরি করা হয়েছে। এবং এইগুলার মূল লক্ষ্য কি দেখেন, দেশব্যাপী শিল্প কারখানা বিকেন্দ্রীকরণ, দেশের সুষম উন্নয়ন ও বাণিজ্য ভারসাম্য রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধি। আমাদের বর্তমানে আমাদের দেশের যে কর্মসংস্থান, তাদের সবচেয়ে বেশি কোন কাজের সাথে যুক্ত আছে, কেউ বলতে পারবেন? কারো আইডিয়া আছে? কৃষি ভাই। কি কি? কৃষি? কৃষির সাথে। এখন মনে হয় কৃষির সাথে আর নাই, এখন তার থেকে বেশি হচ্ছে তৈরি পোশাকের সাথে। মানে তৈরি কৃষিতে এখন তো 40%ও মনে হয়, এখন তো 40%-এর কমই আছে এখন, অনেক কমে গেছে। তারপরেও আছে, হ্যাঁ কৃষিতে আছে, কিন্তু কৃষিতে বলতে আসলে কি, কৃষিতে হচ্ছে ধরেন যে অনেক ডাইভার্স, কেউ ধানের সাথে, কেউ হচ্ছে চা চাষের সাথে, এরকম সবাই হচ্ছে কৃষিতে। কিন্তু আমরা যদি একক ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে তৈরি পোশাকের ক্ষেত্রে। জি তো ভাই। তৈরি পোশাকের দেখেন, আমাদের দেশে যত তৈরি পোশাক আছে, এই পোশাকের ফ্যাক্টরি গুলা গড়ে উঠছে কোথায়? ঢাকার আশেপাশে। অল্প কিছু আছে চিটাগাং এর দিকে। তো এই যে ঢাকার আশেপাশে যে হইলো সবগুলা, এতে করে কি হয়েছে, আমাদের হচ্ছে ঢাকার আশেপাশে কি কি আছে, গাজীপুর আছে, নারায়ণগঞ্জ আছে, অংশ বিশেষে হচ্ছে নরসিংদী আছে। তো প্রত্যেক বছর দেখবেন ঈদের সময় এই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে বিশাল জ্যাম লাগে। কি কারণে জ্যাম লাগে? কারণ এই যে বলে যে গার্মেন্টস ছুটি হয়েছে, এই কারণে জ্যাম লাগছে। এবং আপনি দেখবেন যে লোকজন হচ্ছে, ওই সাংবাদিকরা ঠিক করতেছে ঈদে অতিরিক্ত ভাড়া আদায়, কত 300 টাকার ভাড়া 800 টাকা নেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটে। এটা ঘটে কেন? কারণ আমাদের ভিতরে হচ্ছে কোনো বিকেন্দ্রী মানে সবই হচ্ছে কেন্দ্রীভূত। তো আমাদের যদি আজকে ধরেন যে ইকোনমিক জোন হয়তো দেশে, সারা দেশে প্রত্যেকটা জেলায় হচ্ছে একটা করে হচ্ছে এরকম ইকোনমিক জোন থাকবে, যেখানে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই শ্রমিকটার তো তাহলে হচ্ছে লালমনিরহাট থেকে ঢাকায় আসতে হয় না, নীলফামারী থেকে তার ঢাকায় আসতে হয় না, কিংবা পঞ্চগড় থেকে তার চন্দ্রায় এসে হচ্ছে একটা ফ্যাক্টরিতে কাজ করতে হয় না। সে তার ফ্যামিলি নিয়ে ওইখানে থাকবে, তার হচ্ছে তাহলে হচ্ছে বাসা ভাড়াটা লাগতেছে না। সে ওইখানে এই স্থানীয় যে আছে ফসল আছে, সেগুলা ওইখান থেকে হচ্ছে অল্প দামে কিনে খেতে পারতেছে।
সে ওইখানে হচ্ছে বেতনটা হয়তো তার একই রকম হইলো বা ক্ষেত্র বিশেষে একটু কম হইলো, সে আরো আরামদায়ক অবস্থায় থাকতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে বিকেন্দ্রীকরণটা হচ্ছে। বাট দেশের সুষম উন্নয়ন, সুষম উন্নয়ন কি? আপনি ধরেন যে বাংলাদেশের এখন যে অবস্থা, বাংলাদেশের মোট জিডিপি বা বাংলাদেশের মোট ইকোনমিক অ্যাক্টিভিটির 40% হয় হচ্ছে ঢাকা শহরে বা ঢাকা শহর কেন্দ্রিক। তো একটা দেশ যেটা হচ্ছে জনসংখ্যা হচ্ছে 17 কোটি, তার যদি 40%-এর সব অ্যাক্টিভিটি হয় হচ্ছে ঢাকা কেন্দ্রিক, এটা তো মোটেও হচ্ছে একটা সুষম উন্নয়ন না। আপনি তো চিন্তা করতে হবে কি তাই, তাহলে ওই অন্যান্য যে প্রান্তিক অঞ্চলগুলো আছে বা অন্যান্য জেলাগুলো আছে তাদেরও তো একটা উন্নয়ন দরকার, সেখানকার জনগণেরও উন্নয়ন দরকার। তো সেটা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের সব জেলায় হচ্ছে উন্নয়নের একটা ছোঁয়া নিয়ে আসতে হবে। আবার কি বাণিজ্য ভারসাম্য রক্ষা, বাণিজ্য ভারসাম্য রক্ষা কিভাবে? এটা হচ্ছে বাইরের সাথে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা আমরা বলতেছিলাম বা ব্যালেন্স অফ ট্রেড আগের ক্লাসে, সেই ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স অফ ট্রেডটা আমাদের কি করতে হবে? এখন বৃদ্ধি করতে হবে। তারপরে প্রত্যেক জেলায় জেলায় বা প্রত্যেক অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে। আর সে বিনিয়োগ বৃদ্ধি কিভাবে? যে এই ইকোনমিক জোন গুলাতে ফরেন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা হচ্ছে এখানে ইনভেস্ট করবে। তারা এখানে কেন ইনভেস্ট করবে বা ইকোনমিক জোনে আসলে কেন করবে? কারণ ইকোনমিক জোন গুলাতে আপনি একটা ওয়ান স্টপ সার্ভিস পাবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। সেটা কিরকম? আমাদের এখনকার যে অবস্থা, আপনি ধরেন যে আপনি নিজের থেকে একটা ফ্যাক্টরি করতে গেলেন, একটা বেশ একটা মনে করেন যে একটা ইকোনমিক জোনের বাইরে একটা জায়গায়, সেখানে আপনার হচ্ছে কি করতে হবে? নিজের থেকে হচ্ছে গ্যাসের সংযোগ নিতে হবে, পানির সংযোগ নিতে হবে, আপনার একটা ইটিপি দরকার হবে, যে বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, যেখানে হচ্ছে আপনি ওইটা হচ্ছে তার আপনার ওয়েস্ট গুলা হচ্ছে রিসাইকেল করবেন। এরকম বিভিন্ন অনেকগুলা কমপ্লিকেশন আপনার থাকে। প্লাস ওইখানে আপনার নিরাপত্তার একটা ইস্যু থাকতে পারে, যে স্থানীয় লোকজনের সাথে আপনার হচ্ছে সেখানে একটা ঝামেলা হচ্ছে, এরকম অনেক ফ্যাক্টরিতে হয়। তো আপনার এত কিছু চ্যালেঞ্জ মেনটেন করে ওইখানে অপারেট করাটা বেশ কষ্টসাধ্য। কিন্তু আপনি যদি একটা ইকোনমিক জোনের ভিতরে আছেন, যেটা হচ্ছে একটা অথরিটির অধীনে, তখন আপনার এই জিনিসগুলা নিয়ে আপনার নিজস্ব খুব বেশি চিন্তা নাই। আপনি কি করবেন? আপনি ওখানে প্লট কিনবেন, আপনি ওখানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবেন, আপনি ওখানে কানেকশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে কানেকশন আপনার ব্যবস্থা করে দিবে, এর বিনিময়ে কিছু টাকা পয়সা বা ফি নিবে। তো এতে করে আপনার লাইফটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। আপনি হচ্ছে আপনার বিজনেস নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করবেন, আপনার এক্সটার্নাল যে ঝামেলা টামেলা আছে এগুলা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না। তো এটা হচ্ছে কি হয়, এটা আসলে আমাদের ব্যবসায়ের জন্য একটা পরিবেশ সৃষ্টি করে, যেটা আমাদের হচ্ছে খুব বেশি দরকার। আবার এতে এই এটা যখন হবে তখন আমাদের কি হবে? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। যেমন আমাদের হচ্ছে বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে জাপান, চীন, ইন্ডিয়া, সৌদি আরব, এদের সাথে হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে যাদের মানে তারা হচ্ছে এসব জায়গায় বিনিয়োগ করবে। এছাড়াও আমরা কিন্তু এই যে দেখবেন যে বাণিজ্য মন্ত্রীর সাথে প্রায়ই হচ্ছে বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছে তাদের বেশ হচ্ছে আলোচনা হয়, এবং সে হচ্ছে আহ্বান করে যে আপনারা আমাদের হাইটেক পার্ক গুলাতে বা আমাদের ইকোনমিক জোন গুলাতে বিনিয়োগ করেন। এগুলা নিয়ে অনেক হয়, নিউজ টিউজ হয়। সেগুলা দেখলে দেখবেন যে আমরা কিন্তু চাচ্ছি যে আমাদের যে বিনিয়োগটা বৃদ্ধি পায়। কারণ আমাদের প্রত্যক্ষ মানে বাইরে থেকে যদি প্রত্যক্ষ বিনিয়োগ আসে তাহলে কি হবে? আমাদের দেশের রিজার্ভটা বৃদ্ধি পাবে বা দেশে কিছু বৈদেশিক মুদ্রা আসতেছে, তখন কিন্তু আমাদের আমদানি রপ্তানি অবস্থাটা আবার আস্তে আস্তে আগের মতো আমরা ফেরত যাব। এছাড়াও আমরা প্রত্যেকটা কর্মসংস্থান সেটা বললাম, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ বললাম, বিশেষায়িত শিল্পের প্রসার। যেমন আপনার হয়তো একটা টাঙ্গাইলে তাঁত শিল্প আছে, তো এই তাঁত শিল্পটা হচ্ছে আপনার হয়তো প্রসার হলো। আবার হচ্ছে কি হলো যে আপনার কোথাও হয়তো আপনার খাদ্য শিল্প আছে, যেমন ধরেন যে আমরা উত্তরা ইপিজেড এ জানি, ওইখানে কি হয়, এখানে কৃষি ভিত্তিক ব্যবস্থাগুলা নিয়ে বেশি কাজ করা হয়। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে করে। আবার এর সাথে দেখেন টেকসই ব্যবস্থা বা পরিবেশের সুরক্ষা, সেটা কিরকম? পরিবেশের সুরক্ষাটা কিভাবে? এই যে আমরা বললাম যে আমাদের হচ্ছে একটু আগে বলতেছিলাম যে আমার হচ্ছে আপনি যদি একটা আলাদাভাবে ফ্যাক্টরি করেন, সেটার একটা ওই ট্রিটমেন্ট প্লান্ট থাকতে হবে, যেটা হচ্ছে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো আপনি হচ্ছে রিসাইকেল করবেন, বা আপনি হচ্ছে কিভাবে ডাম্পিং করতেছেন এটা হচ্ছে আপনার মনিটরিং এ থাকতে হবে পরিবেশ অধিদপ্তরের। তো আমাদের দেশে এখন পর্যন্ত যে অবস্থা, এতে করে কিন্তু আসলে এই মনিটরিংটা হয় না। কেন হয় না? কারণ আপনি
দেশে হাজার হাজার ফ্যাক্টরি, এটা এক একটা এক এক জায়গায় বিভিন্ন ভাবে আছে। এখন ধরেন যে একটা ফ্যাক্টরি, তার পিছনে হচ্ছে খালে হচ্ছে একটা সংযোগ স্থাপন করে, সেই খালে হচ্ছে তার যে আছে বজ্র ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ফেলে দেয়। এখন আপনি হচ্ছে গেলেন মনিটরিং এ যে আপনি হচ্ছে ওই পাইপটা বন্ধ করে দিলেন, তাকে হয়তো কিছু জরিমানা করলেন, আপনি চলে আসবেন কিছুদিন পরে এটা আবার করবে, যেটা হয়। কিংবা আপনি দেখছেন যে ইটিপি, আপনি দেখলেন, আপনি যখন গেছেন আপনি যা দেখলেন যে ভাই এখানে তো একটা ইটিপি আছে, ইটিপি চলতেছে, কিন্তু সে হয়তো আপনাকে দেখানোর জন্য হচ্ছে একটা ইটিপি চালাইছে, কিন্তু আপনি চলে আসছেন, তারপরে হচ্ছে ইটিপিটা চলতেছে না। তো এইরকম বিভিন্ন ইনসিডেন্ট যখন ঘটে, তখন কিন্তু আসলে এগুলো মনিটরিং করা যায় না। কিন্তু একটা ইকোনমিক জোনে আপনার যদি সেখানে একসাথে 40-50টা ফ্যাক্টরি থাকে, ওই 40-50টা ফ্যাক্টরির জন্য আপনি কি করতে পারেন, আপনি একটা সেন্ট্রাল ইটিপি মেনটেন করতে পারেন। সেন্ট্রাল ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে কি করবে, তাদের সবার ওয়েস্ট গুলা একসাথে হচ্ছে রিসাইকেল হয়ে যাবে। ফলে এটা তাদেরও এফিশিয়েন্ট হবে, যে তাদের নিজেদের আলাদা করে হচ্ছে অনেক বড় ইনস্টলেশন চার্জ লাগতেছে না। আবার পরিবেশের জন্য হচ্ছে এটা সুরক্ষা হবে, যে আমরা নিশ্চিত হলাম যে সবাই হচ্ছে এইভাবেই কাজ করতেছে, এখানে আমাদের কোনো এক্সটার্নাল বা পরিবেশের উপরে কোনো ক্ষতি হচ্ছে না। এবং এটা কি হবে, এটা কর্তৃপক্ষের অধীনে হচ্ছে এই জিনিসটা পুরাপুরি হচ্ছে মানে নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে। তো এই সবকিছু মিলে হচ্ছে আমাদের কি হবে, ব্যবসাটাও সহজ হবে। মানে আমাদের যারা বিনিয়োগ করবে বা ব্যবসা আছে তাদেরও সহজ হবে। যেমন ধরেন, এই যে আমরা উদাহরণস্বরূপ দেখেন, নারায়ণগঞ্জের 2500 উপজেলায় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, যেটা আসলে বাংলাদেশ বিশেষ মানে জাপান অর্থনৈতিক অঞ্চল হিসেবেও বলা হয়। এখানে কি করবে, জাপান হচ্ছে প্রায় 1.5 বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে, যাতে করে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান পেতে পারে। আবার এই ইকোনমিক জোনের উদ্বোধনী ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছিল যে G2G ভিত্তিতে চাইনিজ ও ভারতীয় অর্থনৈতিক অঞ্চল নির্মাণে কাজ শুরু হয়েছে। সৌদি আরব ও সিঙ্গাপুরের সাথে অর্থনৈতিক অঞ্চল নির্মাণে আলোচনা চলমান রয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে দেশের বৈদেশিক বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে এবং দেশের সামরিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই সংক্রান্ত 3টা আর্টিকেল দিছি, যেটা দেখলে পারে হয়তো আপনারা আরেকটু ভালো বুঝবেন। এইবার আসেন, আমরা আসলে ইকোনমিক জোন বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, তারপরে হচ্ছে আমাদের ইপিজেড, ইপিজেড আছে হচ্ছে বেপজা বা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, তাদের অধীনে। এদের সাথে এদের একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাইটা হচ্ছে বিসিক, বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, বিসিক। এবং বিসিক এর কি থাকে, বিসিক এর হচ্ছে প্রত্যেক জেলায় জেলায় শিল্প নগরী আছে। কিন্তু বিসিক এখন হচ্ছে আগের মতো হচ্ছে খুব একটা যে ইফেক্টিভ আছে এটা বোঝা যাচ্ছে না। তবে তাদের একটা বড় চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আমাদের যে ট্যানারি গুলা আছে বা চামড়ার যে ট্যানারি গুলা, যেটা হচ্ছে দেখা যায় ঢাকার হচ্ছে হাজারীবাগ বা জিগাতলা এলাকা থেকে শুরু হয়ে একেবারে বেড়িবাঁধ পর্যন্ত বা এই যে গাবতলী বেড়িবাঁধ পর্যন্ত অনেকগুলা ট্যানারি ছিল। এই ট্যানারি শিল্পগুলাকে সবগুলাকে তুলে নিয়ে হচ্ছে সাভারে রিলোকেট করা, সেটা হচ্ছে সাভার চামড়া শিল্প নগরীতে। এতে করে কি হবে, এই যে বুড়িগঙ্গা নদী বা এগুলাতে যে দূষণটা বেশ কমবে, পানির অবস্থা একটু ভালো হবে বা ঢাকার পরিবেশটা একটু ভালো হবে, দুর্গন্ধ দূর হবে। প্লাস হচ্ছে ওইখানে আমরা হচ্ছে পরিবেশের সুরক্ষা ব্যবস্থা একটা সেন্ট্রাল ইটিপি করা হচ্ছিল, যেটা করা হলে আমাদের হচ্ছে ওইখানে আমাদের বেশ কিছু সুরক্ষা ব্যবস্থা হবে। তার সাথে যেটা হবে সেটা হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা আন্তর্জাতিক বাজারে সরাসরি চামড়া রপ্তানি করতে পারবো। এই বিষয়টা একটু জানা দরকার। আমাদের দেশে চামড়ার যে ফ্যাক্টরি গুলো আছে, কোনোটাই কিন্তু গ্রিন ফ্যাক্টরি না। গ্রিন ফ্যাক্টরি না হওয়ার কারণে যেটা হচ্ছে যে আমরা পৃথিবীর বিশেষ করে ইউরোপ বা আমেরিকার বাজারে সরাসরি কিন্তু চামড়া রপ্তানি করতে পারি না। আমরা কি করি, আমরা হচ্ছে ধরেন যে আন্তর্জাতিক বাজারে যে চামড়ার দাম হয়তো $50, সেই চামড়াটা ইন্ডিয়ার কাছে আমরা হচ্ছে $4-5 বিক্রি করি।
সেই চামড়াটা নিয়ে ইন্ডিয়া হচ্ছে একটু হালকা পাতলা মডিফাই করে সেই চামড়াটাই বাইরের এসে $50 বিক্রি করে। কেন আমরা $50 বিক্রি করতে পারতেছি না? তার কারণ হচ্ছে ওই লোকের কাছে বিক্রি করতে গেলে তার একটা কন্ডিশন দেওয়া থাকে যে আপনার অবশ্যই গ্রিন ফ্যাক্টরির মাধ্যমে হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং করতে হবে। এখন আমার তো ভাই গ্রিন ফ্যাক্টরি নাই, তাহলে আমি হচ্ছে কি করব? তা আমরা কি করি, আমরা হচ্ছে ইন্ডিয়ার কাছে বিক্রি করি। কারণটা কি ভাই, আমি তো $50 না পাই কিন্তু $5 পাচ্ছি, নাই আমার সে কানা আমার ভালো। এখন আস্তে আস্তে যেটা হয়েছে যে ইন্ডিয়া তো হচ্ছে পেয়ে গেছে যে বাংলাদেশের কাছ থেকে আমি যদি $5 নিচ্ছি, আমি যদি $5 জায়গা বলি যে ভাই আমাকে হচ্ছে তুমি $4 দিবা, তাও তো সে আমাকে দিতে বাধ্য, কারণ তার তো আর কোনো উপায় নাই। এভাবে আস্তে আস্তে চামড়ার দাম কমাইতে 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 দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয় বাজারেও চামড়া ব্যবসায়ীরা আস্তে আস্তে হচ্ছে দাম কমাইছে। দাম কমাইছে বলতে কিরকম, যে এখন আর সে দাম পায় না। যেমন আমরা ছোটবেলায় দেখছি যে একটা গরু যেটা হচ্ছে 26,000 27,000 টাকা, সেই গরুর চামড়ার দাম হতে হচ্ছে 1500 2,000 টাকার মতো। আর এখন আমরা দেখি যে গরুর দাম 2 লাখ টাকা কিন্তু চামড়ার দাম হয়ে গেছে হচ্ছে 400 টাকা 500 টাকা এই রেঞ্জে। তো এটার কারণটা কি? কারণ হচ্ছে যে ইন্ডিয়া বলছে যে ভাই আমি হচ্ছে আস্তে আস্তে প্রতি বছর দাম কমাচ্ছে, তা আমরাও আস্তে আস্তে কি করেছি, দাম কমাচ্ছি। আর কমাইতে কমাইতে এমন অবস্থা যে আগে চামড়া নিয়ে গেলে কি করতো, যে এলাকার মাদ্রাসা গুলা বা শিক্ষা প্রতিষ্ঠান গুলা হয়তো সেই চামড়া গুলা বিক্রি করে কিছু মানে অর্থের সংকুলান হতো, কিন্তু এখন আর সেরকম কিছু হয় না। এবং রিসেন্ট ইয়ার গুলোতে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে চামড়ার দাম না পাওয়া হচ্ছে প্রতিবাদ করে অনেকে হচ্ছে চামড়া হচ্ছে মাটিতে পুঁতে ফেলছে, যা না আমি এই চামড়া বিক্রি করবো না। তো এরকম ঘটনা অনেক ক্ষেত্রে ঘটে। তো যাই হোক, বেসিক যেটা করছে যে যদি এই চামড়া শিল্পনগরীটা ঠিকঠাক মতো অপারেট করে, তাহলে এখানে আমাদের কি হবে, কিছু গ্রিন ফ্যাক্টরি তৈরি হবে। গ্রিন ফ্যাক্টরি তৈরি হলে আমরা আন্তর্জাতিক বাজারে সরাসরি ন্যায্য মূল্যে মানে চামড়াটা সরবরাহ করে আমাদের ন্যায্য মূল্যটা নিশ্চিত করতে পারবো। এরপর কি হবে, পরিবেশের সুরক্ষা হবে। কারণ পরিবেশটা কিভাবে, যে আমরা একটা সেন্ট্রাল ইটিপির মাধ্যমে সবগুলাকে যদি আমরা হচ্ছে প্রসেসিং করতে পারি, তখন হচ্ছে আমরা নিশ্চিত করতে পারবো যে আমাদের হচ্ছে পরিবেশটা আমরা রক্ষা করতে পারছি। এবং এর সাথে কর্মসংস্থান হবে। এক্সিস্টিং যে ছোট ছোট আছে মানে ট্যানারি গুলো আছে, তাদের থেকে অবশ্যই একটা শিল্পনগরীতে যখনই করবে তখন হচ্ছে আরো বড় আকারে বড় পরিসরে সেখানে লোকজনের কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা একটু করি যে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কর্মদক্ষতা প্রয়োজন, আপনি ডিসি হলে কিভাবে কর্মদক্ষতা বৃদ্ধিতে ইনক্লুসিভ করবেন? এটা আপনি কয়েক ভাবে করতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারেন, কারণ ডিসি সে কিন্তু জেলা শিক্ষা কমিটিরও সভাপতি। জেলার প্রত্যেকটা হচ্ছে শিক্ষা যে ইনস্টিটিউট গুলা আছে মানে স্কুল গুলা, সেগুলোর সে হচ্ছে কমিটির গভর্নিং কমিটিতে সে থাকে। তো সে হচ্ছে এখানে হচ্ছে একটা তার ভূমিকা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে জেলার হচ্ছে ডিসির বিভিন্ন কমিটি যেগুলো থাকে তার ভিতরে হচ্ছে জেলা যুব উন্নয়নের কমিটিতে সম্ভবত সে একজন সদস্য। তো সেখানেও তার হচ্ছে একটা ভূমিকা থাকে যে সে এইখানে হচ্ছে কিছু কাজ করতে পারে। এই জায়গাগুলাতে কিন্তু তার হচ্ছে থাকে। প্লাস জেলাতে যে ইকোনমিক জোন বা যেইগুলা আছে সেগুলাতে ঠিকঠাক মতো হচ্ছে সবকিছু চলতেছে কিনা, বা তার আশেপাশের যে ডিসি জেলার নিরাপত্তা কমিটিরও হচ্ছে সভাপতি, তো সে হচ্ছে ওই ইকোনমিক জোন বা অন্যান্য এলাকার যে পরিবেশটা বা নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে নিশ্চিত করতে পারে। এইগুলাকে কিন্তু সে হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন, এখানে অনেক ডিসির অনেক কাজ করা আছে, এখানে একটা দুইটা হয়তো আমি বললাম, এখানে অনেকগুলা করতে পারে। প্লাস ডিসি তো বিভিন্ন সময় হচ্ছে কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন সেমিনার বা প্রশিক্ষণ ব্যবস্থা এগুলা আয়োজন করেই বা এগুলা করতে পারে। আচ্ছা, তো আমরা যেহেতু ইকোনমিক জোন নিয়ে বললাম, তো ইকোনমিক জোনের আগে ছিল হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন এগুলা হচ্ছে ছিল হচ্ছে বাংলাদেশে হচ্ছে এখন আছে মানে 8টা। তো 8টা এক্সপোর্ট প্রসেসিং জোন এগুলা কি করতো, যে জাস্ট হচ্ছে এক্সপোর্টের কাজে হচ্ছে কাজ করতো, মানে রিলেটেড কাজ করতো। এখন যে ইকোনমিক জোন গুলো আছে, ইকোনমিক জোন গুলাতে এক্সপোর্ট শুধুমাত্র না, এগুলো হচ্ছে দেশের অভ্যন্তরীণ যে প্রোডাক্ট গুলো আছে বা অভ্যন্তরীণ চাহিদা সেগুলা নিয়েও কাজ করবে। তো
তো যেমন রপ্তানি অঞ্চল বা এই যে এগুলাকে আসলে কি বলে দেখেন, এগুলা কিন্তু বাংলাদেশের ভিতরে একটা ডিফারেন্ট জায়গা, এক্সপোর্ট প্রসেসিং জোন। আপনারা যদি কেউ কখনো এখানে চাকরি করে থাকেন তাহলে দেখবেন যে এইখানে আপনার ইভেন এন্ট্রি এক্সিট পর্যন্ত হচ্ছে কিন্তু বেশ রেস্ট্রিক্টেড, এবং এখানে আপনার একটা মালামাল প্রবেশ বা বের করা এটা কিন্তু বেশ একটা ক্রিটিক্যাল ইস্যু। তো এখানে একটা কি, এগুলো হচ্ছে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, বহন, উৎপাদন বা পুনঃসংযোজন বা পুনঃরপ্তানি করা যায়। এই অঞ্চলগুলো সাধারণ বাণিজ্যের জন্য ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থান, যেমন সমুদ্র বন্দর, বিমানবন্দর, জাতীয় সীমান্ত প্রভৃতি এলাকায় হয়। এমন একটি এলাকা যেখানে কয়েকটি দেশ আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে বাণিজ্য বাধা সমূহ কমাতে দূর করে সম্মত হয়েছে। যেমন আমার নিজের হচ্ছে ঢাকা ইপিজেড এ হচ্ছে কিছুদিন চাকরি করার অভিজ্ঞতা হয়েছিল। ওইখানে কিন্তু এটাকে বলা হচ্ছে কাস্টম বন্ডেড এরিয়া। মানে এখানে যদি একবার একটা কিছু ঢুকার সময় হচ্ছে তার বেশ একটা ডকুমেন্টেশন থাকে স্পেশাল টাইপের। আবার এটা কিন্তু বের হওয়াটাও হচ্ছে একবারে হচ্ছে কি করবে, মানে দেশের মার্কেটে কোনো রকমের যাতে স্পিলেজ না হয়, এটা একবারে হচ্ছে পোর্টের মাধ্যমে হচ্ছে বাইরে চলে যাবে, এই ব্যবস্থা এনশিওর করতে হয়। কারণটা কি, এটা পুরাটাই কাজ করে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং নিয়ে। এখন এখানে কিছু কিছু প্রতিষ্ঠান আছে বা এখানে মানে আপনি ধরেন যে একটা প্রাইভেট একটা ফার্ম অন্য জায়গায় থেকে তার এলসি করতে কিন্তু অনেক ডিফিকাল্টিস হয়। ইপিজেড এর একটা প্রতিষ্ঠানে কিন্তু এলসি করাটা বা বাইরে থেকে একটা কিছু নিয়ে আসা এটা তার জন্য অনেক ইজি। কেন? কারণ একটা কাস্টম বন্ডেড এরিয়ায় হয়, মানে সবাই জানে এখানে যা কিছুই হচ্ছে সেটা কি হয়, একটা রপ্তানির স্বার্থে হচ্ছে বা রপ্তানির সুবিধার জন্য হচ্ছে। তো ফলে সরকারও এখানে কি করে, একটা বেশ অগ্রাধিকার দিয়ে হচ্ছে এখানকার কাজগুলা হয়। তো দেখেন ইপিজেড আমাদের হচ্ছে এই ইপিজেড গুলো আছে, এটা আপনারা হচ্ছে উইকিপিডিয়াতে এটা পাবেন যে এখানে কতগুলা কি প্লটের সংখ্যা। যেমন নারায়ণগঞ্জে আছে, পাবনায় আছে, নীলফামারীতে আছে, চট্টগ্রামে আছে, তারপর হচ্ছে ঢাকা ইপিজেড আছে হচ্ছে আশুলিয়ায় বা সাভারে, চট্টগ্রামে। তো এই ইপিজেড গুলাতে হচ্ছে অনেকগুলা প্লট আছে। মোট কত আয়তন এগুলা লেস ইম্পর্টেন্ট, জাস্ট আপনাদের হচ্ছে এগুলা একটু নাম ধাম একটু জানা থাকতে পারে, যে আপনার এলাকার আশেপাশে ইপিজেড কোনটা আছে এটা জিজ্ঞেস করতে পারে, এগুলো আপনার একটু জানা থাকবে। বর্তমানে আমরা আরেকটা জিনিস নিয়ে আমরা বেশ কনসার্ন, সেটা হচ্ছে হাইটেক পার্ক। হাইটেক পার্ক নিয়ে কেন কনসার্ন? কারণ হাইটেক পার্ক মানে কি, মানে আমাদের হচ্ছে এখানে টেকনোলজিক্যাল বিষয় বা যে ডেটা বা আধুনিক কালে যে তথ্য প্রযুক্তি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। আমরা এখানে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা নিয়ে কাজ করতে পারি। তো এই জিনিস বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখি যে ওয়ার্ল্ডের যে জায়ান্ট টেকনোলজি কোম্পানি, এরা কিন্তু বাংলাদেশে অনুপস্থিত। যেমন আমাদের পাশের দেশ ভারতেও যদি দেখেন, আমাদের এই এলাকার যত রিজিওনাল অফিস আছে, মানে আচ্ছা আপনারা একটু সাইলেন্স করুন। তো আমাদের প্রতিবেশী দেশেও দেখবেন যে যেমন ওইখানে গুগল বলেন, তারপরে হচ্ছে অ্যাপল বা এরকম যত বড় বড় টেক জায়ান্ট কোম্পানি আছে সবার কিন্তু ওইখানে অফিস আছে। বাংলাদেশে কিন্তু এরকম কোনো অফিস নাই। ইভেন আমাদের দেশের থেকে একটা ছেলে সে যদি গুগলে চাকরি পাইতে চায়, তার যে ইন্টারভিউ দিতে হয় কোথায়, কেউ বলতে পারবেন? তার যে ইন্টারভিউ দিতে হয় হচ্ছে ইন্ডিয়া। সে এখান থেকে হচ্ছে ইন্টারভিউ দিয়ে হচ্ছে সে চাকরি পেতে পারছে না। তো তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের হচ্ছে আসলে এই জায়গাগুলোতে অনেক কাজ করা আছে। তো আমরা এই সব কিছু মিলে মানে আমরা হচ্ছে আন্তর্জাতিক মানে অবকাঠামো স্থাপন করব, তথ্য প্রযুক্তি ব্যবসায় অনুকূল পরিবেশ সৃষ্টি, মানব সম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, তারপরে হচ্ছে মানব সম্পদকে হচ্ছে প্রশিক্ষণ প্রদান, এই বিষয় সবকিছু মিলে হচ্ছে আমাদের কি করা হচ্ছে, আমাদের হাইটেক পার্ক তৈরি করা হচ্ছে। তো এই হাইটেক পার্ক কিছু কিছু আছে, যেমন বড় বড়, যেমন বঙ্গবন্ধু হাইটেক সিটি, এটা ঢাকার গাজীপুর কালিয়াকৈরে অবস্থিত, যেটা লক্ষ্যমাত্রা হচ্ছে 1 লক্ষ লোকের কর্মসংস্থান করা হবে। তবে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক, যেটা যশোরে অবস্থিত। তারপরে হচ্ছে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক ঢাকা। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী, এরকম বিভিন্ন পার্ক করা হয়েছে এবং এছাড়াও অনেকগুলা পার্ক করা হবে এরকম চিন্তা ভাবনা আছে। এগুলো এখনো বিনিয়োগটা প্রত্যাশা অনুযায়ী আসে নাই, কিন্তু আমরা আশা করতে পারি যে আগামীতে বাংলাদেশে তো এরকম হাইটেক মানে পার্কে হচ্ছে নতুন নতুন বিনিয়োগ হবে বা আমাদের দেশের উদ্যোক্তারাই হচ্ছে এইসব জায়গায় যাবে।
কারণটা কি, এইসব জায়গায় হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনা বা সবকিছু, ডেটা সেন্টার বা হচ্ছে আমাদের যদি বলি যে ডেটার হাব, সবকিছু হচ্ছে বেশ সহজভাবে ইনফ্রাস্ট্রাকচার গুলা তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে সহজে তারা ব্যবহার করতে পারবে। তো এটা করে হচ্ছে হাইটেক পার্ক গুলা হচ্ছে তৈরি করা হয়েছে। তো এই হাইটেক পার্ক গুলাতে হচ্ছে আমাদের মানে আগামীতে হচ্ছে আমরা বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করব। এরপরে দেখেন, আমরা এখন যেখানে যেখানে কথা বলি সেটা হচ্ছে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি। আমরা হচ্ছে আগেও হচ্ছে এটা নিয়ে হচ্ছে কিছু কথা বলেছি, এখন আর একটু কথা বলবো। সেটা হচ্ছে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় 2 কোটি মানুষ হচ্ছে আছে, মানে দেশের জনসংখ্যার প্রায় 2 কোটি মানুষ হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে আছে। তো এইখানে 2022-23 সালে মোট বাজেটের প্রায় 17% সেটা রাখা হয়েছিল সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। সেটা কিরকম, আপনার টোটাল বাজেট ছিল হচ্ছে 6,78,000 কোটি টাকা, সেখানে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাখা হয়েছিল হচ্ছে 1,11,000 কোটি টাকারও বেশি। আচ্ছা, আমি একটা মিনিট একটু ব্রেক নিয়ে আসছি। ওকে, আবার শুরু করছি। তা আমাদের হচ্ছে এটা বলছিলাম যে 2022-23 বাজেটের হচ্ছে প্রায় 17% ছিল হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তো এখানে প্রায় শতাধিক ভাতা আছে, তার ভিতরে আমাদের বেশ কয়েকটা ভাতা আমাদের একটু জানা দরকার। যেমন হচ্ছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, বিধবা ভাতা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা। এছাড়া হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতা রয়েছে। এছাড়া কৃষিতে প্রণোদনা দেওয়া হচ্ছে কৃষকদেরকে। আবার শিক্ষার্থীদেরকে আমরা কি করি যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে, এটা দেওয়া হয় কি অভিভাবকের কাছে। একটা জিনিস এখানে আমরা হচ্ছে যেটা স্মার্ট বাংলাদেশের কথা বলছিলাম, আমরা বলছিলাম যে ডিজিটাল ব্যাপারে হচ্ছে সার্ভিস দেওয়া। আপনারা এই এই যে ভাতাগুলা ভাতাগুলা দেয়া নিয়ে কিন্তু বেশ কয়েক বছর আগেও শোনা যেত যে এটা নিয়ে হচ্ছে অনেকের হচ্ছে অনেক অভিযোগ আছে। কিরকম অভিযোগ, যেমন ধরেন যে সামাজিক সুরক্ষা কর্মকর্তা যারা আছে, দেখা গেছে একটা জেলায় হয়তো তার হচ্ছে একজন ভাতা পায় প্রতি মাসে হচ্ছে 2,000 টাকা। সেখানে কোথাও কোথাও বলা হতো যে তাকে হচ্ছে দেয়া হচ্ছে একটু কম, হয়তো 1,500 টাকা 1,600 টাকা দিয়ে তাকে হচ্ছে পুরো টাকা বুঝিয়া পাইলাম, এখানে হচ্ছে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে বা সে এরকম ভাবেই করছে। তখন তো হচ্ছে টাকা ক্যাশ আকারে দেওয়া হতো। এখন ডিজিটাল ব্যবস্থায় তার কিন্তু টাকাটা কি হচ্ছে, তার মোবাইলে হয়তো মোবাইল ফিনান্সিয়াল সিস্টেমের মাধ্যমে দেওয়া হচ্ছে, কিংবা অন্য কোনো মাধ্যমে সরাসরি ব্যাংক ট্রান্সফার করা হচ্ছে। তো এর মাধ্যমে কি করছে, একটা ট্র্যাকিং থাকতেছে। যেমন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকের কাছে, তো এখানে কত টাকা কোন নাম্বারে গেল এটা কিন্তু একটা ট্র্যাকিং থাকতেছে। এখানে কেউ চাইলেই যে ওই 2,000 টাকার জায়গায় 1,600 টাকা দিয়ে বলবে যে ভাই পুরো টাকা দেওয়া হয়েছে, এটা হবে না। কারণ ওখানে একটা ট্র্যাকিং আছে যে ওই মোবাইলে 1,600 টাকা গেছে। এটা যদি কেউ 1 বছর পরে দেখছে, সেও দেখতে পারবে যে এখানে 1,600 টাকা গেছে। তো এই যে একটা নিয়ম বা এই যে একটা কমপ্লায়েন্স, এই কমপ্লায়েন্সের ফলে কি হয়েছে, জনগণের কিন্তু ভোগান্তি কমছে, প্লাস সরকার মানে যে দুর্নীতি কমাতেও হচ্ছে কি হচ্ছে, এটা সহায়ক হচ্ছে। তো এখানে এই যে টেকনোলজির ব্যবহারটা কিন্তু আমাদের হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যবহার করছে। আচ্ছা, মুক্তিযোদ্ধা ভাতার কি অন্য কোনো নাম আছে, এটা আমার এই মুহূর্তে জানা নাই। অন্য কারো যদি জানা থাকে একটু হেল্প করতে পারে, আমার এই মুহূর্তে জানা নাই আসলে। আচ্ছা, আসলে মুক্তিযুদ্ধের ভাতা বলতে এদেরকে হচ্ছে সম্মানী বলা হয়, এটা ভাতার চাইতে সম্মানী বলা হয় মুক্তিযোদ্ধাদের এটাকে। আচ্ছা দেখেন, সরকারের আয়ের উৎস, এটা আমরা বাজেটের ক্ষেত্রে কিছুটা কথাবার্তা বলেছিলাম। এখানে আয়ের উৎস হচ্ছে তিনটার মধ্যে মূলত দুইটা। কি কি মূলত দুইটা কি কি, শুল্ক ও কর, যেটা হচ্ছে আমরা জনগণ হচ্ছে দিয়ে থাকি বিভিন্ন মাধ্যমে।
সরকার হচ্ছে ঋণ করে। আর খুব অল্প পরিমাণ, এটা হচ্ছে অ্যারাউন্ড হয়তো 1% মতো দিতে পারে, সেটা হচ্ছে কি করে, সে একটা অনুদান হয়তো কোথাও কখনো কখনো পায়, কিংবা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কি হয়, ঋণ মওকুফ করা হয়। তো ঋণ মওকুফ করা হলে সেটাও আমরা একটা অনুদান হিসাবে চিন্তা করতে পারি। যেমন জাপান বাংলাদেশকে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ঋণ দিয়ে সেই ঋণটাকে হচ্ছে পরবর্তীতে মওকুফ করেছে। তো এই হচ্ছে সরকারের আয়ের উৎস। যেমন এনবিআর কি করে, এবার এই বছরের আয়ের মানে লক্ষ্য হচ্ছে কত, 5 লক্ষ টাকা। তার ভিতরে এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাদের লক্ষ্য হচ্ছে 4,30,000 কোটি টাকা। আর অন্যান্য মাধ্যমে হচ্ছে আসবে হচ্ছে 70,000 কোটি টাকা। আর ঋণের ভিতরে বৈদেশিক ঋণ হবে 1,05,000 কোটি টাকার মতো, আর বাকিটা আসবে হচ্ছে অভ্যন্তরীণ ঋণ দিয়ে। সেখানে অনেকে হচ্ছে যেটা বুঝে না, ডিউটি বা শুল্ক বলতে কি বুঝে, এটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে পণ্যের আমদানি বা রপ্তানির উপরে। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন, আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডাম্পিং ও ডাম্পিং বিরোধী পদক্ষেপ। ডাম্পিং বলতে কি বোঝায়, এটা আপনাদের অনেকেই হচ্ছে একটু জানা দরকার। ডাম্পিং, ধরেন আপনারা কিছুদিন আগে যে আমাজন, আমাজন যে প্রতিষ্ঠানটা, আমাজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে বলেন তো? বেজোস। জেফ বেজোস, ইয়েস। সো জেফ বেজোস, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আসছে। মানে এটা অভিযোগটা সবসময় আসে, কিন্তু সে যখন হচ্ছে ওয়ার্ল্ডস রিচেস্ট ম্যান হয়ে গেল, বা আমাজন কোম্পানিটা বলা হচ্ছিল যে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি, তখন তার বিরুদ্ধে মানে এইগুলা বেশি আসলো। অভিযোগটা হচ্ছে সে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান, বা এই আমাজনের মতো এরকম যেসব ছোট ছোট স্টার্ট আপ কোম্পানি ছিল, যারা হচ্ছে হয়তো আমাজনের মতো এত বড় কোম্পানি না, এই কোম্পানিগুলাকে সে কিনে নিয়েছে। কিনে নিয়ে কি করছে, সে কম্পিটিশনটাকে কিল করছে। কম্পিটিশনটা কিল করে ফেলছে, এবং এখন এমন একটা অবস্থা যে আমাজনের কারণে হচ্ছে এখন আর অন্য কেউ এরকম অনলাইন ডেলিভারি বা অনলাইন অনলাইন সার্ভিসে আসতে পারতেছে না। সেটা কিভাবে হয়েছে, ধরেন আপনি, আপনার একটা আছে যে আপনি বই বিক্রি করেন অনলাইনে। তা আপনি বই বিক্রি করেন, এখন আপনাকে হচ্ছে, আপনি জানেন যে একটা বই হচ্ছে আপনার কাছে প্রকাশক বলছে যে ভাই এই বইয়ের বিনিময়ে হচ্ছে আমাকে দিতে হবে 170 টাকা করে। এখন আপনি দেখলেন যে 170 টাকা করে হচ্ছে প্রকাশককে দিতে হবে, তাহলে আমার হচ্ছে বইয়ের হচ্ছে হয়তো ওই ফেস ভ্যালু আছে হচ্ছে 250 টাকা। তা আপনি চিন্তা করেন 250 টাকার উপরে আমি যদি 25% বেনিফিট দেই, তাহলে হয়তো এটার দাম পড়বে হচ্ছে অ্যারাউন্ড 188 টাকা। তো তাহলে আমার এখানে হচ্ছে প্রত্যেকটা বইয়ে আমার 17-18 টাকা করে একটা লাভ থাকে যদি বিক্রি হয়। তো আপনি হচ্ছে অনলাইনে হচ্ছে দিলেন যে আমি 25% ছাড়ে হচ্ছে বইগুলা বিক্রি করব। এখন আমাজন দেখলো যে এইখানে তার একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছে। তা আমাজন তখন কি করবে, সে বলবে যে না, আমি তাহলে হচ্ছে আমার ওয়েবসাইটে 30% ছাড়ে হচ্ছে বই দিব। 30% ছাড়ে দিলে কি হলো, 30% ছাড়ে দিলে হয়তো তার হয়তো দেখা যাচ্ছে যে লস হচ্ছে না, কিন্তু তার প্রফিটটা খুব সামান্য হচ্ছে। তো এটা দেখে আপনি ধরেন যে একটা নতুন ইন্ডাস্ট্রি, আপনি চিন্তা করলেন ঠিক আছে তাহলে আমিও 30% দিই, যেহেতু আমাজন হচ্ছে কম্পিট করতে হচ্ছে, তা আমিও হচ্ছে 30% ডিসকাউন্টে হচ্ছে বইটা বিক্রি করি। তা আপনিও চিন্তা করেন যে আমি 30% ডিসকাউন্টে দিব। তা আমাজন তখন দেখলো আচ্ছা ঠিক আছে, ও 30% দিচ্ছে, তাহলে আমি হচ্ছে 35%-এ যাই। কি হবে এতে করে, আমাজনের হচ্ছে একটু লস হচ্ছে। 35%-এ হয়তো প্রকাশককে তার 170 টাকা দিতে হচ্ছে, কিন্তু সে বইটা বিক্রি করতেছে আপনার কাছে 165 টাকায়। এখন এই যে আমাজন যে একটা বড় প্রতিষ্ঠান, তার একটা ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, সে কিন্তু এই সামান্য লসটা অল্প সময়ের জন্য সে এটাকে হজম করতে পারতেছে। কিন্তু যে একটা ছোট প্রতিষ্ঠান, যে কেবল শুরু করছে ব্যবসা, সে ব্যবসা শুরুতে কিন্তু এটা দিনের পর দিন এভাবে একটা লস সে বিয়ার করতে পারবে না। ফলে যেটা করবে, সে হচ্ছে এক পর্যায়ে ব্যবসা বন্ধ করে দিবে। তা আমাজন কি করে, এই ব্যবসা অন্যান্য তার যে প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে হচ্ছে ব্যবসাটা মানে বন্ধ করে দিতে, বা আমাজনের কাছে প্রতিষ্ঠানটা বিক্রি করে দিতে, এগুলা সে মানে লিটারালি বাধ্য করে। তো ডাম্পিং এই জিনিসটাকেই হচ্ছে বলে ডাম্পিং। সেটা কিরকম দেখেন, কোন পণ্য, মানে এটা জাস্ট দেশের ক্ষেত্রে যদি হয় এটা ডাম্পিং, কি বলে, কোন পণ্য কোন দেশ থেকে এর স্বাভাবিক মূল্য অপেক্ষা কম মূল্যে বাংলাদেশে রপ্তানি করা হলে সেই পণ্য বাংলাদেশে ডাম্পিং করা হয়েছে বলে গণ্য করা হবে। ধরেন আমাদের দেশে হচ্ছে
চিনি চিনি হচ্ছে বাংলাদেশে এখন বিক্রি হয় কত করে, 140 টাকা 50 টাকা কেজি। এখন ইন্ডিয়া বলতে পারে যে ভাই আমি হচ্ছে বাংলাদেশে 90 টাকা করে চিনি দিব। তো আমরা হচ্ছে খুব সহজে মানে ই করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পুরোটা নিয়ে নিই। বাংলাদেশের বাজারে খালি ইন্ডিয়ার চিনি চলে, আমরা সবাই ইন্ডিয়ার চিনি খাই। দেশীয় যে মার্কেটটা আছে বা দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এই চিনিটা হচ্ছে তারা তো 150 টাকা করে বিক্রি করতেছে। একটা পর্যায়ে কি হবে, তাদের কাছে তাদের ওই চিনি কেউ নিবে না, কারণ কেউ ভাই খুব বেশি দামে নিবে না। না নিতে 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 একটা পর্যায়ে তাদের চিনি বিক্রি হবে না, তাদের কম ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। এরপরে কি হলো, ইন্ডিয়া তখন দেখলো যে এখন তো আমার সামনে একটা সুযোগ আছে। কি সুযোগ, বাংলাদেশে তো এখন আর নিজের কোনো চিনির ইন্ডাস্ট্রি নাই। ফলে এখন আমি যদি 90 টাকার চিনিটা 190 টাকা বলি, তাও বাংলাদেশ আমাকে আমার কাছ থেকে কিনতে হবে। তো তখন সে কি করলো, তার সে সব কম্পিটিশনকে কিল করে সে নিজে ইচ্ছা মতো একটা প্রাইসিং করে হচ্ছে আপনাকে ধরাই দিয়ে বলবে যে আমাকে হচ্ছে এখন থেকে প্রতি কেজি চিনির বিনিময়ে হচ্ছে এত টাকা করে দিতে হবে। তখন কিন্তু আপনার হচ্ছে আর কিছু করার থাকবে না, আপনি আপনার দেশের ইন্ডাস্ট্রিটাকেও কি করছেন, কিল করছেন। ফলে এই যে একটা বিষয় যে দেশের ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি গুলা বা দেশের ইন্ডাস্ট্রি গুলাকে সুরক্ষা দেওয়া, কিংবা বাইরের কোন একটা প্রতিষ্ঠান যার হয়তো অনেক ইকোনমি ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটা ব্যবহার করে যাতে দেশে তার যে দেশীয় প্রতিষ্ঠান বা দেশীয় কম্পিটিশনটা আছে সেটাকে যাতে সে কিল করতে না পারে, এ কারণে আমাদের ডাম্পিং বিরোধী পদক্ষেপ নেওয়া হয়। যেমন এটা কি করে আমরা হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা অ্যান্টি ডাম্পিং শুল্ক, যেটা হচ্ছে স্থানীয় নির্মাতা ও ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ রক্ষা করার জন্য সরকার নেওয়া একটা পদক্ষেপ। সেটার জন্য সে কি করতে পারে, কোটা সিস্টেম করে দেয় যে হয়তো বাইরের থেকে একটা প্রতিষ্ঠান সে বাংলাদেশে আসলে পারে, সে ম্যাক্সিমাম এত অ্যামাউন্ট একটা নির্দিষ্ট টাইমের ভিতরে হচ্ছে সে বাংলাদেশে বিক্রি করতে পারবে। অথবা আমরা যেমন বলি যে আমরা হচ্ছে 6 কোটি ডিম আমদানি করতেছি, বলা হয় মাঝে মধ্যে। তো এই যে 6 কোটি কেন করলো, কেন কেন হচ্ছে আরো অনেক বেশি দিচ্ছে না, কেন এটা বলে দিচ্ছে না যে আপনারা ডিম আমদানি করেন, এটা আনলিমিটেড। আনলিমিটেড যে করে দিচ্ছে না, এটা কি, এটাই হচ্ছে কোটা। কারণ আনলিমিটেড করে দিলে এটার একটা ইফেক্ট আছে, তখন কি হবে, ডিম তো হচ্ছে দেশীয় যারা আছে তারা তাদের সব ডিম নষ্ট হয়ে যাবে। তখন কি হবে, তখন হচ্ছে তারা হচ্ছে যে এটা ক্ষতিগ্রস্ত হলো, ফলে তারা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে বন্ধ করে দিবে। একটা পর্যায়ে বাইরের থেকেও সস্তায় ডিম পাওয়া যাবে না, আবার দেশের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে আলটিমেটলি আমরাই সবাই ক্ষতিগ্রস্ত হব। আবার কি করে, ভর্তুকি দেওয়া হয় অনেক ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে বাইরের সাথে যদি প্রাইস পয়েন্টে না পারা যায়, তখন দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা সহায়তা করার জন্য কি করি, তাদেরকে কিছু ভর্তুকি দেয় সরকার, যাতে করে তারা ভর্তুকি নিয়ে ওই বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে কম্পিটিশন করে কোনোভাবে টিকে থাকতে পারে। কারণ আমাদের মনোপলি কোনোভাবেই কখনো এক্সপেক্টেড না। এরপরে আমাদের হচ্ছে খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তায় একটা বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আসলে আমাদের বিসিএস রিটেনেও আসে এই কোশ্চেনটা এখন, সেটা হচ্ছে ফুড সেফটি এবং ফুড সিকিউরিটি, এই দুটার তো পার্থক্য। আপনারা কি আপনাদের বিসিএস এ এই কোশ্চেনটা পেয়েছিলেন রিটেনে, ফুড সেফটি আর ফুড সিকিউরিটির পার্থক্য? না হলে সম্ভবত 43rd বিসিএস এই কোশ্চেনটা আসছিল। হ্যাঁ ভাই। এই পার্থক্য, এই পার্থক্যটা কেউ বলতে পারবেন? ভাই আমি একটু শেয়ার করতে চাচ্ছি। শিওর শিওর। আম, আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই, ফুড সিকিউরিটি যেটা, সেটা হচ্ছে ভাই আমাদের খাদ্য নিরাপত্তা, মানে যে একটা সাস্টেনেবল একটা ফুড, মানে যেটা আমরা নিশ্চিত ভাবে খেতে পারবো, মানে সাস্টেন থাকবে। আর ফুড সেফটি হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের খাদ্যগুলার কোয়ালিটি গুলো এনশিওর করা, আহ, এই টাইপের কোনো কিছু হয়। হ্যাঁ, আপনার ফুড সেফটিটা ঠিক আছে। ফুড সিকিউরিটি এটা হচ্ছে কি, যে আমার হচ্ছে যে খাবারের যে চাহিদাটা আছে, মানে পুরো জাতিগতভাবে ধরেন যে আমার বার্ষিক হয়তো এত লক্ষ মেট্রিক টন খাবারের চাহিদা, তো ওই খাবারের মানে বার্ষিক চাহিদাটা আমার নিশ্চিত করাটা, এটা হচ্ছে ফুড সিকিউরিটি। আহ, আচ্ছা আচ্ছা, জি ভাই। ঠিক আছে, যে মানে আমার হচ্ছে যে জাতি মানে যত যে চাহিদা আছে সেই চাহিদাটা মিট করাটা বা চাহিদাটা নিশ্চিত করা, এটা হচ্ছে ফুড সিকিউরিটি। আর ফুড সেফটি হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি
বা আমার একজন মানুষ যে খাবারটা গ্রহণ করছে সেই খাবারটা যে স্বাস্থ্যসম্মত, নিরাপদ এবং এখানে কোনো ভেজাল নাই, এই বিষয়টা এনশিওর করা, এটাই হচ্ছে ফুড সেফটি। আচ্ছা, একজন বলছে ফুড পলিসি কি? ফুড পলিসি আসলে হচ্ছে এই মানে সেফটি সিকিউরিটি এগুলা এনশিওর করার জন্য হচ্ছে সরকার যে নীতিটা নেয় সেটাই আসলে পলিসি। এটাই মোটামুটি মানে ফুড পলিসি করে। তবে ফুড পলিসি এটা খুব মানে আলোচিত বা এরকম কিছু কি বাংলাদেশের ক্ষেত্রে আছে আমার ঠিক জানা নাই। খাদ্য নীতি অবশ্য আছে, যে এটা হচ্ছে ফুড পলিসি অনেকটা হচ্ছে এটা এরকমই করে যে একটা মানে খাদ্য কিভাবে উৎপাদিত হবে, প্রক্রিয়াকরণ হবে, প্রিজার্ভেশন হবে, আবার সে মানে খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি কিভাবে এনশিওর করা হবে, সবকিছু মিলে আসলে ফুড পলিসি এটাকে করা হয় আর কি। আচ্ছা, এইখানে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য সংরক্ষণ করাটা। যেমন আমাদের দেশেই দেখবেন এখন যেটা হচ্ছে যে বছরে একটা নির্দিষ্ট টাইমে কিভাবে এই দাম বৃদ্ধি পায় সবকিছু। সেটা কিরকম, যেমন ধরেন যে এই কিছুদিন আগেও দেখবেন যে সবজির দাম হঠাৎ করে বেশ চড়া হয়ে যায়, আবার বলে যে নতুন সবজি আসলে পরে আবার দাম কমে যাবে। আবার পেঁয়াজের দাম একটা পর্যায়ে অনেক চড়া হয়ে যায়, আবার বলে যে নতুন পেঁয়াজ আসবে, তারপর হচ্ছে এটা দামটা কমে যাবে। আলুর ক্ষেত্রে এরকম বলা হয়তো। তো এইরকম ভাবে মানে মানে কি মানে হচ্ছে তাদের এটা হচ্ছে যে এখন হচ্ছে খাদ্যটা হচ্ছে গুদাম থেকে বের হচ্ছে বা সংরক্ষণ করা খাবারগুলা বের হচ্ছে, এটা হচ্ছে ওই গুদাম বা আড়তদার যারা আছে তারা যেই দামে বিক্রি করছে সেই দামে বাজারে চলতেছে। তো খাদ্য সংরক্ষণ এবং এটার সাথে বাজার ব্যবস্থার একটা সম্পর্ক আছে। এই খাদ্য সংরক্ষণ বা এই যে সিন্ডিকেটটাকে যদি আমরা ভাঙতে পারি, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে বাজারে ন্যায্য মূল্যে হচ্ছে পণ্যটা পরিবহন বা সরবরাহ করাটা নিশ্চিত করতে পারবো। যেমন আমাদের ক্ষেত্রে যদি বলি যে যে সাদে আপুর যে কোশ্চেনটা, যে প্রশাসনে কিভাবে কিভাবে ফুড পলিসি গ্রহণ করবে, তো ফুড পলিসিতে আমাদের হচ্ছে কি করে, এটা একটা সমন্বিত ব্যবস্থা। এখানে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, সরবরাহ সবকিছু নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমাদের এখানে করতে হবে যে উৎপাদিত যে পণ্যটা আছে, যেখানে যেটা সারপ্লাস অ্যামাউন্ট, সেটা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, এটা আমরা এনশিওর করব। এর জন্য আমাদের যে অভ্যন্তরীণ বা জেলার যে গুদামগুলা আছে, গুদামগুলা কি করতে হবে, সব যে ঠিকঠাক মতো কাজ করতেছে, তাদের যে সংরক্ষণের যে প্যারামিটার গুলো আছে বা তাপমাত্রা, তারপর সেখানকার হিউমিডিটি, এই বিষয়গুলো যে সেখানে ঠিকঠাক মতো গুদামগুলাতে আছে বা পরিবেশটা ঠিক আছে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আবার আমাদের গুদামগুলাতে হচ্ছে সঠিক পরিমাণে সংরক্ষণের ক্যাপাসিটি আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি ক্যাপাসিটি না থাকে তাহলে ক্যাপাসিটি বৃদ্ধি করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে খাদ্য সংরক্ষণে। আবার হচ্ছে উৎপাদিত পণ্য, সেটা কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে এবং হচ্ছে ন্যায্য মূল্যে তার পণ্যটা সঠিক সময়ে সে বিক্রি করতে পারছে, এটা আমাদের এনশিওর করতে হবে, যাতে করে আমাদের উৎপাদিত পচনশীল যে দ্রব্যগুলো আছে সেগুলা নষ্ট না হয়ে যায় কিংবা অপচয় না হয়। একই সাথে আমাদের সরবরাহ ব্যবস্থাটাও এফিশিয়েন্ট হতে হবে। সেটা কিরকম, আমাদের খাবারগুলো হচ্ছে যাতে হচ্ছে মধ্যম দালাল বা কারো মাধ্যমে হচ্ছে না করে, এটা সরাসরি হচ্ছে দেখা যাচ্ছে গুদাম বা সংরক্ষণাগার থেকে সরাসরি হচ্ছে বাজারগুলাতে চলে যায়। এখানে যাতে কোনো চাঁদাবাজি বা অভ্যন্তরীণ কোনো হস্তক্ষেপ না থাকে, সেই বিষয়গুলো আমাদের একটু এনশিওর করতে হবে। এর সাথে আমাদের আরো একটা জিনিস করতে হবে, যে আমাদের খাদ্য গুদামগুলা বা সংরক্ষণাগার থেকে যাতে কোনোভাবেই আমাদের মানে কোনো পিলফারেজ বা ওইখান থেকে কোনো চুরি না হয়, বা খাবারটা যাতে আমার বাইরে অন্য কোনো মাধ্যমে চলে না যায়, সেটা আমাদের নিশ্চয় মানে নিশ্চিত করতে হবে। তো এইগুলা আমরা যদি করতে পারি তাহলে হচ্ছে ফুড পলিসিটা আমরা ঠিকভাবেই করতে পারবো। তো আমাদের ফুড পলিসি নিতে হবে হচ্ছে এই বিষয়গুলা চিন্তা ভাবনা করে বা এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে। তো আশা করি সাদে আপু আপনার উত্তর পেয়েছেন। এরপরে আমাদের ছোট ছোট কয়েকটা টপিক আছে, যেমন একটা হচ্ছে হুন্ডি। আমাদের দেশে আমরা জানি যে রেমিটেন্স বা নিয়ে আমরা বর্তমানে অনেক কথাবার্তা বলছি। তো
কারণ আগের ক্লাসে হুন্ডি নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। তো হুন্ডিটা কি আসলে? হুন্ডিটা আসলে একটা হচ্ছে গ্যারান্টি, কিন্তু এটা কোনো নাই, মানে লিখিত কোনো দলিল নাই। গ্যারান্টিটা কিরকম? যে আপনি আমাকে এক জায়গায় টাকা দিলে আমি আপনাকে অন্য জায়গায় টাকা পৌঁছায় দিব। এটা কিরকম? আমাদের দেশে যারা বাইরে থাকে, এরা হচ্ছে বাইরের থেকে তো ধরেন যে প্রতি মাসে তার ফ্যামিলির জন্য হচ্ছে টাকা পাঠায়। তো ওই সব দেশে অনেক হচ্ছে লোকাল এজেন্ট থাকে। তারা বিজনেসটা করে কিভাবে, যে আপনি ধরেন যে দেশে $100 পাঠাবেন, তো আপনার আশেপাশে যে হুন্ডিতে যে বিজনেস করে, তা আপনি তার কাছে গেলে যদি বলেন যে ভাই আমি $100 পাঠাবো, তো বলে যে ভাই আপনি বাংলাদেশে কোন জেলায় পাঠাবেন টাকা? তো বলে যে আমি অমুক জেলায় পাঠাবো। তো বলে আচ্ছা ঠিক আছে, কোথায় পাঠাবেন পুরো অ্যাড্রেসটা দেয়। অ্যাড্রেসটা দিলে সে হয়তো ওইখানে টাকাটা রেখে রেখে দিল। রেখে দিয়ে বাংলাদেশে হচ্ছে তার একটা লোকাল এজেন্ট আছে, সে হচ্ছে আপনাকে ওই টাকাটা দিয়ে দিবে। এই সিস্টেমটাই হচ্ছে মূলত হুন্ডি। তো এর মাধ্যমে যখন হচ্ছে টাকাটা বাংলাদেশে আসছে, তখন এই টাকাটা আসলে বাংলাদেশে আর আসতেছে না। কারণটা কি, মানে এই টাকাটা আসতেছে না বলতে হচ্ছে এটা হচ্ছে কোনো বৈদেশিক মুদ্রাটা আর বাংলাদেশে আসতেছে না। কারণ এটা হচ্ছে বাংলাদেশে কোনো বৈদেশিক মুদ্রা আসতে হলে তাকে হচ্ছে বৈধ পথে আসতে হবে, যেটা হচ্ছে ব্যাংকিং এ রেকর্ডে আসবে বা বাংলা মানে ক্লিয়ারিং এ আসবে বা নিকাশ ঘরের মাধ্যমে আসবে। কিন্তু এটা যখন হয় না, তখন হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে বৈদেশিক মুদ্রার যেটা আছে, রিজার্ভটা আছে, সেটা ইম্প্যাক্টেড হয়। আমরা হচ্ছে বঞ্চিত হই বৈদেশিক মুদ্রাটা থেকে। তো এইখানে বলা হয় যে এটা হুন্ডিটা এখন কেন এত বৃদ্ধি পেল। কারণটা হচ্ছে সরকার, দেখেন, আমদানির উপর একটা বিধিনিষেধ আরোপ করছে, যে আমরা বিলাসজাত দ্রব্যগুলো আমদানি করতে পারবো না। তো এই যে বিলাসজাত দ্রব্য যে আমদানি করতে পারবো না, কিংবা কি করছে যে কিছু ক্যাপিং দিয়ে দিচ্ছে। যেমন ও কিছু কিছু ক্যাপিং ছিল এরকম যে 50 একটা লেটার অফ ক্রেডিট বা বাইরে থেকে কিছু আনার সময় যদি কোনো কিছুর ভ্যালু $50,000 বেশি হয়, তখন সেটা বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এরকম একটা কথা ধরেন বলে দিচ্ছে। এরকম হলে তখন যেটা হয় যে যে জিনিসের দাম ধরেন যে $50,000 বেশি, ধরেন আপনি একটা গাড়ি আনতে যাচ্ছেন, একটা মার্সিডিজ গাড়ি, যেটা হচ্ছে $1,00,000। তা আপনি দেখলেন যে এটা তো হচ্ছে হুন্ডির মানে $1,00,000, এটা হচ্ছে একটা বিলাসজাত দ্রব্য, এটা বাংলাদেশ ব্যাংক যদি দেখে যে এরকম একটা এলসি খোলা হচ্ছে, এটা তো হচ্ছে সে জীবনে হচ্ছে ই করবে না, মানে অ্যাপ্রুভাল দিবে না। তো তাহলে আমরা কি করব? তখন আপনি হচ্ছে কি করলেন, তাই আপনি চিন্তা করলেন তাহলে আমি একটা কাজ করি, আমি $49,000 পাঠাই দিই হচ্ছে, মানে এলসির মাধ্যমে একটা এলসি ওপেন করি $49,000, $49,000 এই গাড়ির দাম। আর বাকি $51,000 তাকে আমি কিভাবে দিব? তাকে আমি দিব হচ্ছে হুন্ডির মাধ্যমে। সেটা কিরকম? এই দেশে ওই ওই দেশের যে লোকাল এজেন্ট আছে, সে হচ্ছে ওই গাড়ি কোম্পানিকে $51,000 দিয়ে দিল। আর এই দেশে তার লোকাল এজেন্টকে আমি ওই $51,000 সমমূল্যের হচ্ছে টাকাটা দিয়ে দিই। তো এইভাবে করে যখন একটা বিজনেস হয়, তখন কিন্তু আসলে এটা মানে দেশের জন্য ক্ষতিকর। এবং হুন্ডি এটা হচ্ছে মানি লন্ডারিং আইন অনুযায়ী হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। এর জন্য 12 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আর সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান আছে। তো কিন্তু এটা কি হয় দেখেন, যে এই যে এলসি তে যখন হচ্ছে আসলে এরকম করা হয় বা আমদানিতে হচ্ছে ক্যাপিং করা হয়, তখন ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, যারা হয়তো ব্যাংকগুলা অতটা ইম্প্যাক্ট রাখে না, বা ছোট কোম্পানি বলে হচ্ছে যে অতটা তাদেরকে দাম দেওয়া হচ্ছে না বা তাদের প্রায়োরিটিতে থাকে না, এরা হচ্ছে তখন কি করে, হুন্ডির উপর বেশি ডিপেন্ডেন্সিতে চলে আসে। কারণ ব্যাংকগুলো দেখা যাচ্ছে তাদের এলসি গুলা নিতে চায় না, যেটা হয়তো বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে সমস্যাটা হয় না। তো ফলে তারা তখন কি করে, তারা তখন সেই হুন্ডির চ্যানেলে চলে যাচ্ছে। তো এই হুন্ডির চ্যানেলে যদি চলে যায়, তখন ইম্প্যাক্টটা কত বড় দেখেন। ইন দ্য করিডোর অফ রেমিটেন্স, কস্ট অ্যান্ড ইউজ অফ রেমিটেন্স ইন বাংলাদেশ, এইরকম একটা প্রতিবেদনে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও, তারা 2012-13 হিসাবে বলছিল যে প্রবাসীরা দেশে পাঠায় 1.46 বিলিয়ন বা 14.46 বিলিয়ন ডলার।
কিন্তু প্রবাসীদের পাঠানো মোট অর্থের এটা হচ্ছে মাত্র 60 থেকে 70%। এর বাইরেও তারা প্রায় হচ্ছে $4 থেকে $5 বিলিয়ন অবৈধ পথে দেশে পাঠায়। আবার কি পরিমাণ টাকা হুন্ডিতে আসে এই প্রসঙ্গে আমাদের অর্থমন্ত্রী তিনি 2022 সালে বলেন দেশে প্রবাসী আয় হচ্ছে আনুষ্ঠানিক বা অফিসিয়াল চ্যানেলে এসেছে 51%, আর হুন্ডিতে এসে 49%। মানে আমরা যদি বলি যে আমাদের এই বছর রেমিটেন্স আসছে হচ্ছে 24 বিলিয়ন বা 22 বিলিয়ন, 22 বিলিয়ন আসছে মানে কি, রেমিটেন্স আসছে 22 বিলিয়ন, মানে হচ্ছে দেশে যে পরিমাণ টাকা আসছে প্রবাসের থেকে সেটার মাত্র আহ অর্ধেক হচ্ছে এই 22 বিলিয়ন। আর যদি হুন্ডি না থাকতো আরো 22 বিলিয়ন দেশে আসতো, এই যে টাকাটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আচ্ছা, একজন বলছে আইনের প্রয়োগ কি হয় না? তাহলে আইনের প্রয়োগ ক্ষেত্র বিশেষে হয়, একেবারে হয় না যে তা না। এবং কিন্তু বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগটাই শুধুমাত্র যথেষ্ট না। কারণ আইনের প্রয়োগ করে আপনি আসলে সবাইকে আহ আপনি করতে পারবেন না, মানে ধরাটা এটা খুব ডিফিকাল্ট। কারণ এর জন্য হচ্ছে তাহলে কি হবে যে আমাদের অনেক বেশি জনবল দরকার বা অনেক বেশি করা দরকার। আমাদের এক্ষেত্রে এর সাথে সচেতনতাও দরকার, প্লাস আমাদের যে বৈধ পথে যে টাকা পাঠানোটা, সে টাকা পাঠানোটা সহজীকরণ দরকার। যেমন রেমিটেন্স নিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখেন। প্রথম কথা হচ্ছে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনা কি, সরকার হচ্ছে মানে বলছে যে আপনি যদি মোবাইল মাধ্যমে বা বাইরে থেকে হচ্ছে যদি আপনি রেমিটেন্স পাঠান বাংলাদেশে, তাহলে আপনি কি করবেন, আপনি 2.5% হারে প্রণোদনা পাবেন। এটা হচ্ছে একটা পদক্ষেপ। এরপর হচ্ছে কি করছে যে রেমিটেন্স বৃদ্ধিতে আমাদের মানব সম্পদ রপ্তানি বৃদ্ধি করা হচ্ছে। মানে আমাদের বেশি বেশি জনগণকে আমরা হচ্ছে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করছি, মালয়েশিয়া বা অন্যান্য দেশগুলাতে। তো এতে করে কি হবে, আমাদের হচ্ছে মানব সম্পদটা বেশি হলে কি হবে, তারা হচ্ছে দেশে বেশি বেশি বৈদেশিক মুদ্রা পাঠাবে। আর হুন্ডি বন্ধে হচ্ছে আমরা সংকল্প আছি। এর সাথে আরো একটা কাজ করতে হবে আমাদের, দেশের বাইরে যারা আছে এদের একটা অপিনিয়ন নেওয়া দরকার যে আর কি কি করলে আসলে রেমিটেন্স বৃদ্ধি করা সম্ভব বা হুন্ডি বন্ধ করা সম্ভব। যেমন একটা জিনিস আমার নিজের জানা আছে, যেটা আপনার সাথে একটু শেয়ার করি। বাইরে ধরেন যে একটা কোম্পানি আপনাকে নিয়ে গেল, সে প্রতিষ্ঠানটায় হচ্ছে আপনার বেতন হচ্ছে মাসে 1 লক্ষ টাকা, মানে ধরলাম ওই দেশের কারেন্সি অনুযায়ী সব মিলে ইকুইভ্যালেন্ট করলে। এখন আপনি ওই দেশে যে অ্যাকাউন্টে বা একবারে যে টাকাটা পাঠাইতে পারবেন ওই দেশ থেকে বাংলাদেশে, সেই টাকার পরিমাণ হচ্ছে দেখা যায় যে 60,000 বা 70,000 টাকা। তো এটা তো এরকম যখন হয়, তার মানে আপনি প্রতি মাসে যদি বাংলাদেশে চিন্তা করেন যে আমি 1 লক্ষ টাকা পাঠাবো, আপনার দেখা যাচ্ছে যে 30-40 হাজার টাকা অলরেডি আপনার হচ্ছে হুন্ডির মাধ্যমে পাঠাতে হচ্ছে। তো এরকম অ্যানোমালিস অনেক ক্ষেত্রেই থাকে। আবার এই যে হুন্ডি যেসব জায়গায় হচ্ছে সেসব জায়গায় দেখা যাচ্ছে যে বাইরে তো যারা কাজ করে তারা তো আসলে বেশি ব্যস্ত থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু হুট করে একদিন ব্যাংকে যে বাইরে বা বাংলাদেশের জন্য হচ্ছে টাকা পাঠানোটা এটা বেশি ডিফিকাল্ট হয়। বা অনেকে হচ্ছে ব্যাংক সম্পর্কে সচেতন থাকে না, কিন্তু কি করছে তারা রাত্রেবেলা হচ্ছে লোকাল এজেন্টের কাছে যায় হচ্ছে টাকা পাঠাতে পারে। তো এই যে একটা সুবিধাটা, সে হচ্ছে 24/7 হচ্ছে কি করতেছে, হুন্ডিওয়ালার কাছে হচ্ছে অ্যাক্সেসটা আছে, কিন্তু ব্যাংকে তার অ্যাক্সেসটা 24/7। এটা কিন্তু আমাদের জন্য বেশ ক্ষতিকর বলতে হবে। সো আমাদের এই বিষয়গুলো একটু আধুনিকায়ন করা দরকার আছে। আচ্ছা, এরপরে দেখেন রপ্তানিতে প্রণোদনা। সরকার এই অর্থ বছরে বাজেটে রপ্তানি ও রেমিটেন্সে প্রণোদনা বাবদ প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ রাখছে। তো বর্তমানে রপ্তানি খাতে কি কি প্রণোদনা অংশ আছে দেখেন। ডিউটি ড্রব্যাক স্কিম, সুদ হারে ভর্তুকি আছে, তারপরে হচ্ছে স্পেশাল বন্ডেড ওয়্যার হাউস আছে, যেটা আমি ইপিজেড এর কথা বললাম। ব্যাক টু ব্যাক এলসি বা ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট, মানে আপনি হচ্ছে বাইরের থেকে একটা জিনিস নিয়ে আসবেন, কিসের সাপেক্ষে, কারণ আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য হচ্ছে বাইরে কেউ একজন এলসি খুলছে, সেটা দেখায় আপনি বাংলাদেশে মানে বাইরে থেকে আহ, এটার কাঁচামাল নিয়ে আসার জন্য হচ্ছে আপনি এলসি খুলতে পারেন। তো এই জিনিসগুলো হচ্ছে সুবিধা। তারপর হচ্ছে ইপিজেড সুবিধা, রপ্তানি ও শিল্পের যন্ত্রপাতি আমদানিতে সুবিধা, নগদ প্রণোদনা, এই সব কিছু হচ্ছে আমাদের হচ্ছে রপ্তানি খাতের প্রণোদনার অংশ। যদি আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করে যে ভাই কি কি আছে প্রণোদনা একটু বলেন, তো আপনি দু একটা বললেই হবে। তা এরপরে আমরা যখন এলডিসি গ্রাজুয়েশন হব তখন কিন্তু আমাদের অনেক রপ্তানি প্রণোদনা বা আয়কর রেয়াত, কারেন্সি রিটেনশন স্কিম, এগুলো অনেক কিছু থাকবে না। তবে আরো আবার অনেক কিছু হচ্ছে তখন আমরা নতুন করে চালু রাখতে পারবো। তো বর্তমানে আমরা প্রায় 40টা পণ্যের রপ্তানিতে প্রণোদনা দেই, এটা আমাদের একটু খেয়াল রাখা দরকার।
আচ্ছা, রপ্তানির ক্ষেত্রে আমাদের একটা বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে আমাদের টাকা পয়সা পাচারের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে আন্ডার ইনভয়েসিং অ্যান্ড ওভার ইনভয়েসিং। এটা আসলে কি বোঝায় দেখেন, পণ্য আমদানির ক্ষেত্রে আমরা যদি মূল্যের অতিরিক্ত দেখাই তাহলে সেটা বলে ওভার ইনভয়েসিং, আর কোনো ক্ষেত্রে মূল্য কম দেখানো হলে সেটা বলা হয় আন্ডার ইনভয়েসিং। এটা তার মানে কি, ধরেন যে আমি পণ্য আমদানি করলাম, পণ্য আমদানিতে আমি হচ্ছে একটা জিনিস আমদানি করছি যেটার জন্য আমার এই কোম্পানিকে আমি দিব হচ্ছে $30। তো $30 দিয়ে হচ্ছে আমি পণ্যটা কিনবো, কিন্তু আমার হচ্ছে দেশের বাইরে আমি টাকাটা করতে চাই, নিয়ে যাইতে চাই, যে আমি ওইটার দাম দেখাই দিলাম হচ্ছে $100। তো তার মানে কি হলো, আমি $100 দাম দেখায় $30 হচ্ছে ওই ব্যক্তিকে দিলাম, আর বাকি $70 হচ্ছে দেশের বাইরে আমার কোনো একটা অ্যাকাউন্টে হচ্ছে পাচার করে দিলাম। তো এটা হচ্ছে কি হয়ে গেল, এটা হয়ে গেল ওভার ইনভয়েসিং। আবার কোনো কোনো ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং করা হয় কিসের ক্ষেত্রে, রপ্তানিতে। মানে কি, আমি হচ্ছে পণ্য রপ্তানি করলে বাইরে থেকে আমার একটা টাকা আসবে, মানে ফরেন কারেন্সি আসবে। ধরেন আমি রপ্তানি করছি যেই অ্যামাউন্ট, সেটার দাম হচ্ছে 2 বিলিয়ন, কিন্তু আমি মূল্য কম দেখালাম, কত দেখালাম, কম দেখায় আমি দেখালাম হচ্ছে এটার দাম হচ্ছে 1 বিলিয়ন, 1 মিলিয়ন। তো এতে করে কি হলো, এই যে 1 মিলিয়ন টাকা যেটা হচ্ছে সে এই দেশে আনলো না, এই টাকাটাই হয়তো তার কি হবে, তার সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে তার একটা অ্যাকাউন্টে হচ্ছে এই টাকাটা জমা হচ্ছে। তো এইগুলা যখন হয়, তখন কি হয়, দেশ হচ্ছে দুই ভাবে হচ্ছে কি হয়, যে বঞ্চিত হচ্ছে রপ্তানি বা আমদানির ক্ষেত্রে। তো আপনার মনে রাখতে হবে যে ওভার ইনভয়েসিং হয় হচ্ছে আমদানির ক্ষেত্রে, আন্ডার ইনভয়েসিং হয় হচ্ছে রপ্তানির ক্ষেত্রে। এটা কিন্তু ভাইভাতে আসে এই প্রশ্নটা, মানে অর্থনীতি সংক্রান্ত ইস্যুর ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন। এরপরে আমাদের একটা টপিক হচ্ছে কি, মনিটারি অ্যান্ড ফিসকাল পলিসি। এইখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, মনিটারি পলিসি যেটা হচ্ছে মুদ্রানীতি, মানে মুদ্রা ব্যবস্থাটা, এটা নিয়ে কাজ করে কি, এটা নিয়ে কাজ করে বাংলাদেশ ব্যাংক। এবং এখন আইএমএফ এর প্রেসক্রিপশন যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে মনিটারি পলিসিটা ইমপ্লিমেন্ট করছে বছরে 2 বার। এতে কি করে, এতে হচ্ছে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, মুদ্রা সরবরাহ, কর্মসংস্থান, সবাইকে অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুশন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে মনিটারি পলিসি বেশি কাজ করে। ফিসকাল পলিসি কি, ফিসকাল পলিসির সোজা বাংলায় বললে এটা হচ্ছে বাজেট। বাজেট নিয়ে কাজ করে অর্থ মন্ত্রণালয়। এটা করা হচ্ছে বছরে 1 বার। তবে প্রত্যেক বছরের জানুয়ারি মাসে একটা মিড ইয়ার বাজেট রিভিউ হয়, মানে বছরের প্রথম ধাপে হচ্ছে বাজেটের কতটুকু কি ব্যয়িত হলো বা এক্সিকিউট হলো, কতটুকু কি অগ্রগতি হয়েছে, তখন কোথাও কি হচ্ছে বাজেট কমানো দরকার বা বাড়ানো দরকার, এই বিষয়গুলো হচ্ছে মিড ইয়ার একটা রিভিউ হয়। কিন্তু আমাদের বাজেট হয় হচ্ছে বছরে মূলত 1 বার। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, বাংলাদেশের রপ্তানি দিন দিন কেন কমে যাচ্ছে। আসলে রপ্তানি দিন দিন কমছে না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একটা বৈশ্বিক কিন্তু এখন একটা ক্রাইসিস চলতেছে। মানে ক্রাইসিস যেমন বাংলাদেশে চলতেছে, এটা শুধুমাত্র বাংলাদেশ না, এটা বৈশ্বিক, মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ, সবকিছু মিলে একটা ক্রাইসিস চলতেছে। ফলে সবকিছুতে কিন্তু জিনিসপত্রের মূল্য হচ্ছে বেশ বৃদ্ধি পাচ্ছে। ফলে যেটা হচ্ছে যে অনেক কিছুর দাম যখন হচ্ছে বেড়ে যায়, তখন কিন্তু তার চাহিদাটা কি হয়, কমে যায়। ফলে আমরা যে পণ্যগুলো রপ্তানি করি তাদের দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে চাহিদাটা কমে গেছে। এই কারণে হচ্ছে আমাদের রপ্তানিটা আপাতত সাময়িকভাবে কিছুটা কম হয়েছে। আবার এটা বৃদ্ধিও পাচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং রপ্তানিটা এখন হচ্ছে আমাদের কি করতে হবে, বহুমুখীকরণ করতে হবে। খালি ওই গার্মেন্টস যদি 80% হয়, তখন আসলে এই উন্নতিটা খুব একটা বেশি হবে না। কিন্তু আমরা যদি অন্যান্য জিনিসগুলাতে হচ্ছে দেখি, যেমন আমাদের ফুড বা চামড়া বা কৃষি পণ্যগুলো আছে, এগুলো যদি দেখি, তাহলে আমাদের কি হবে, আমাদের এটা বৃদ্ধি পাবে। এরপরে দেখেন, আমাদের একটা টপিক হচ্ছে ডিজিটাল ব্যাংক। আমাদের দেশে আমরা যে তথ্য প্রযুক্তি উন্নয়ন হলো, আমরা বললাম যে ব্যাংকিং খাতে আমাদের হচ্ছে স্মার্ট ট্রানজাকশন ব্যবস্থা আসছে। এখন অবস্থা এমন হয়ে গেছে, আমাদের কিন্তু খুব প্রয়োজন না পড়লে আমরা ব্যাংকে যাইতে চাই না। তো খুব প্রয়োজন না পড়লে যেহেতু আমরা ব্যাংকে যাইতে চাই না, তার মানে আমাদের কি হয়, যে আমরা অনলাইনে হচ্ছে সবকিছু পরিচালনা করতে পারতেছি। তা আমরা যদি সবকিছু অনলাইনে করতে পারি, তাহলে আমরা এমন ব্যাংক কেন রাখতেছি না যে ব্যাংকে আমাদের কোনো ক্যাশ কাউন্টার থাকবে না, আমাদের হচ্ছে কোনো হচ্ছে শাখা উপশাখা থাকবে না, কি থাকবে,
শুধুমাত্র একটা হেড অফিস থাকবে এবং তার কি থাকবে, এই অ্যাপ নির্ভর একটা অ্যাপ থাকবে বা যেটার মাধ্যমে সে মোবাইলের মাধ্যমে হচ্ছে তার ব্যাংকিং কাজ করতে পারবে। সেখানে সে ব্যাংক থেকে লোনও নিতে পারবে মোবাইলের মাধ্যমে, ডিপিএস করতে পারবে, সবকিছু করতে পারবে মোবাইলের মাধ্যমে। এটাই হচ্ছে ডিজিটাল ব্যাংক। তো এই পদ্ধতিতে কি করে, সরাসরি কাউন্টারে না গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের সহায়তায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ব্যাংকিং সেবা প্রদান ও গ্রহণ। বর্তমানে প্রায় 51টা প্রতিষ্ঠান আবেদন করছে ডিজিটাল ব্যাংক করার। তার ভিতরে মনে হয় 10টাকে আপাতত লাইসেন্স দেওয়া হয়েছে, আরো হচ্ছে প্রক্রিয়াধীন আছে। এবং এতে ডিজিটাল ব্যাংকটাই কিন্তু আমাদের ফিউচার। এবং আপনারা দেখবেন অনেক কমার্শিয়াল ব্যাংক তারা কিন্তু আস্তে আস্তে তাদের ব্রাঞ্চ কমাই দিচ্ছে, তারা হয়তো একটা এটিএম বুথ রাখছে বা ওইখানে একটা এজেন্ট ব্যাংকিং দিচ্ছে, ডিজিটাল ব্যাংক করছে। ডিজিটাল ব্যাংক করা হলে কি হবে, প্রান্তিক অঞ্চলে যেখানে হচ্ছে আমি একটা ব্যাংকের শাখা করলে পরে শাখায় হচ্ছে ডাকাতরা এসে হামলা করে, কিন্তু ডিজিটাল ব্যাংকে কিন্তু কোনো হামলা করার কোনো সম্ভাবনা নাই। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের বর্তমান অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো সবাইকে ধন্যবাদ। এই ছিল আমাদের আজকে টপিক, যেগুলা নিয়ে আমরা মোটামুটি একটা লং ডিসকাশন করলাম। তা আপনাদের যদি কারো কিছু জানার থাকে তো হয়তো প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করছি।